আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আড্ডা অনুষ্ঠান, জাবিয়ান দম্পতিদের আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে আছি আমি নুরুজ্জামান শুভ, ইতিহাস বিভাগ ৪৫তম আবর্তন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের আজকের অনুষ্ঠানটি লাইভ হচ্ছে জাবিয়ানদের গল্প ফেসবুক পেজ থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই নিয়মিত আড্ডা অনুষ্ঠানের আজ দ্বিতীয় পর্ব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবিয়ানদের কাছে আতুর ঘর নামে খ্যাত। এই দ্বিতীয় আতুর ঘরে ৭০০ একরের দ্বিতীয় আতুর ঘরে পড়তে এসে আমাদের পরিচয় হয় হাজারো মানুষের সাথে। আর এই হাজারো মানুষের মধ্যে থেকে অনেকের জীবনে চলে আসে বিশেষ কিছু মানুষ। আর সেই বিশেষ কিছু মানুষই হয়ে ওঠে জীবন সঙ্গিনী। আজকে আমাদের গল্পটা সেই বিশেষ কিছু মানুষদেরকে নিয়ে। চলুন দেখে আসি আজকে স্পেশাল অতিথি হিসেবে আমাদের সাথে কে কে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন সানজিদা আপু এবং মেহেদী ভাই। এছাড়া আমাদের সাথে আরো যুক্ত আছেন ৩৮ ব্যাচের রাজা শাওন ভাই এবং তানজিদা আপু। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। শুভকে ধন্যবাদ আমাদেরকে এরকম একটা প্রোগ্রামে আনার জন্য। আর সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ শুভ। আমরা আসলে মানে খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ ভাই শুভ, এবং আপু। আমি আমি তোমার শুরু করার আগে একটু বলি, এই যে দুইজন প্ল্যানারকে আজকে তুমি নিয়ে আসছো, এখন আমরা আজকে তো শুনবো যে প্ল্যানাররা কি কি প্ল্যান করছে, কিভাবে প্ল্যান করছে, কতটুকু প্ল্যান করছে, প্ল্যানগুলো কতটুকু এক্সিকিউট হয়েছে, সবকিছু আমরা আজকে জানবো, সব শুনবো। এবং প্ল্যানারদের কাছ থেকে আরো কে কে কিভাবে উপকৃত হয়েছে সেটাও আমরা আজকে শুনবো। ঠিক আছে, তোমার মাধ্যমে জিজ্ঞেস করবো, আমার তো বন্ধু মানুষ, আমি তো জিজ্ঞেস করতে পারি না, বুঝছো না? জি অবশ্যই ভাই। কোনো কিছুই প্ল্যান মতো হয় না ভাই, বুঝছেন? সবে প্ল্যান ছাড়া চলতেছে। পরীক্ষার খাতায় দেখা যাক না, আমরা আগাই একটা একটা করে, আমরা আগাইলেই বুঝতে পারবো আসলে প্ল্যান ছাড়া চলছে না প্ল্যান সহ চলছে। শুভ, প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ ভাই। প্রথমেই আমি যেতে চাচ্ছি হচ্ছে ৩৮তম আবর্তনের রাজার বর্তমান রানীর কাছে। তানজিদা আপু, জি জি বলেন। এই বলেন। আমাদের রাজা ভাইয়ের সাথে আপনার পরিচয়টা কিভাবে হলো, বা আসলে ওইটা একটা লম্বা ইতিহাস। ছোট করে বলো। আপনি যদি আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতেন। হ্যাঁ হ্যাঁ, সরি। লম্বা ইতিহাসটা যদি আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতেন। হ্যাঁ অবশ্যই, আমি শুরু করব আসলে কোন দিক থেকে আমি বুঝতে পারছি না, তারপরেও বলি। তখন মেবি আমি সেকেন্ড ইয়ারে। তো প্রথম আমি ওকে দেখলাম হচ্ছে জানুয়ারি 12 তারিখ 2015। এবং ওই সময় একদমই চিনি না, চোখে পড়ার মতো একটা ছেলে চোখে পড়লো, এইটুকুই, ব্যাস, আর কিছু না। তো এরপরে আর কখনো দেখা হয়নি। হঠাৎ 4-5 মাস পর ওর সাথে আমার দেখা হচ্ছে, ওদের ফিল্ম ফেস্টিভ্যাল ছিল মেবি 38-এ। ওই সময় র্যাগের ফিল্ম ফেস্টিভ্যাল ছিল। তো ওই টাইমে আমি ওকে হচ্ছে অডিটোরিয়ামে দেখি। তো সন্ধ্যা 7টার দিকে একটা শো ছিল, কেমত থেকে কেমত, ওই মুভিটা দেখার জন্য আমি ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম। তো যাওয়ার পর দেখলাম যে অর্গানাইজার হিসেবে শাওন কাজ করছে। তো ওইখানে দেখার পর ও আমাকে দেখেছে, কিন্তু আমি নোটিস করলাম বেশি আর কি। তো করার পর হচ্ছে বলে রাখি আরেকটা জিনিস, ওই সময় আমরা দুজনেই রিলেশনশিপ, কিন্তু আমাদের সাথে না, অন্য অন্য মানুষদের সাথে অ্যাকচুয়ালি। তো দেখার পর ইভেন আমি, রিলেশনশিপ তো রিলেশনশিপ, ওর তো বিয়ে ঠিক। আমার বিয়ে ঠিক ছিল, হ্যাঁ। আমার 4 বছরের রিলেশন ছিল এবং ওর বাসা থেকে বিয়ে ঠিক ছিল ওই টাইমে। আমি জানি না ভাই এখানে কে কিভাবে নিবে, যে আমার আমার নিজের রিলেশন ছিল, বাট যেটা হয় আর কি, সামহাউ কোনো জায়গায় সুতোর টান থাকে না, বা আমরা মেবি আমরা ঠিক জায়গা মতো ছিলাম না, মানে যার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মেড ফর ইচ আদার বানাইছে, আমরা এখন তার সাথে আছি। এই যে দুই প্ল্যানার এক জায়গায় জোট হয়ে গেছে যেরকম ভাবে আর কি, এরকম ভাবে আমরা এক একজন আরেকজনের সাথে জুড়ে যাই। বিষয়টা ছিল এরকম যে ওকে আমি দেখি, আমি ওরা যখন ফার্স্ট ইয়ারে, তখন প্রথম প্রথম থেকেই আমি ওকে নোটিস করি
নোটিসের বিষয়টা এরকম ছিল যে ও পুরান কলার এলাকায় ঘোরাঘুরি করতো, একটা সুন্দর মেয়ে, চিকন চাকন, বেশ সুন্দর, দূর থেকে নোটিস করা যায়, দেখে তো ভালোই লাগে। ঠিক আছে, তখন আমি কিন্তু রিলেশন চালাইতেছি অন্যদিকে, ঢাকায় ঢাকায় আমার গার্লফ্রেন্ড ছিল। তো পরবর্তীতে হচ্ছে আহ, হঠাৎ করে দেখি যেদিন আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল, আমি উপস্থাপনাতে ছিলাম, পুরো অর্গানাইজেশন আপনি কি তখন রাজা হয়ে গেছেন? না না, বুঝিনি আমি কোশ্চেন। ওই সময় রাজা ছিল না। না, হ্যাঁ, না না, রাজার জন্য ক্যান্ডিডেট ছিলাম আমি। না না, ওই সময় প্রার্থীও ছিল না। না, প্রার্থী ছিলাম ওই সময়। আমি হচ্ছে যখন আমাদের এই মেহেদি তুই বলতো, যখন আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল হইলো, ওইটা কি আমাদের ইয়ার পর? ফিল্ম ফেস্টিভ্যাল কে আমার কি নির্বাচনের পরে করছিলাম না নির্বাচনের আগে? ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল ইলেকশনের আগে। নির্বাচনের আগে, হ্যাঁ। তখন পোস্টার ছিল বোধহয়, কিছু ছিল না। কিচ্ছু ছিল আর না। এনিওয়ে কিছু একটা ছিল না, না ছিল। না না, কিন্তু তখন- মানে সবাই জানতো যে হচ্ছে ইলেকশনে তুই দাঁড়াচ্ছিস, বিষয়টা না 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 হচ্ছে। ভাই, আচ্ছা, এরকম কিছু কথাবার্তা ছিল না, না। আমাদের ইন্টারনাল কথাবার্তা ছিল যে আমরা কেউ একজন দাঁড়াচ্ছি আর কি, এরকম কোনো কিছু ছিল আর কি। হ্যাঁ, তো পরবর্তীতে আমি বসলাম, বসার পরে দেখি একটা মেয়ে বাইরে বের হয়ে বারবার ঘুরে ঘুরে আমার দিকে তাকায়। আমি কই আচ্ছা ঠিক আছে, ওকে, তো বেশ ভালোই লাগতেছে, তাহলে এই মেয়েটাকে তো আমি আগে দেখছি, মাঝখানে ফেসবুকে আমরা অ্যাড হইছি, এই মাইয়া আমারে ব্লকও মারছে। না, ব্লক মারার পরে তুমি কাহিনী উল্টায় ফেলতেছো। আমি বলি, আচ্ছা তুমি বলো না, মনে এগুলো করতে বলতেছো না কেন? তো আমি হচ্ছে ওই মুভি দেখার মাঝখানে বের হয়ে চলে আসলাম। তো চলে আসার পর দেখো বাইরে দাঁড়ানো, তো আমি ভাবলাম যে আজকে পরিচিত হবই, মানে হওয়া উচিত আমার মনে এইখানে হয়। আমার একটা বাস দিছিল ওর বান্ধবীরা, ছোটখাটো একটা। তো শুনো, আমি এক ফ্রেন্ডরে বললাম যে চিনিস কিনা উনাকে, পরে বলতেছে যে হ্যাঁ চিনি, উনি শাওন ভাই আর্টিস্ট, ড্রামা এন্ড ড্রামাটিক্স। তো আসলে মানে মানে ভালো লাগার জায়গা থেকে কি পরিচিত হতে চাও আপু? না, আমি নিজে থেকে ভেবেছিলাম যে যাবো, এমনিতে ভালো লাগলো তাই যাবো আর কি, আর কিছু না। তো এক ফ্রেন্ড বললো যে উনি ড্রামায় পড়ে। তো আমি কোনো সাবজেক্টকে অন্যরকম ভাবে বলছি না, কিন্তু ড্রামায় পড়ে শুনে আমার আসলে ইন্টারেস্ট অনেকখানি চলে গেছে, যে ঠিক আছে থাক, আর দরকার নেই, ওইটুকুই থাক। তো বলে দেখো আমি কিভাবে দেখে টার্ন মানে করে মানুষজন হচ্ছে আমাদেরকে। চলে গেলাম। ওর সাথে আর ওইদিন কথা হয় নাই একদমই। তো ফেসবুকে অ্যাড হলাম। অ্যাড হওয়ার পর আমার যে এক্স ছিল, ও হচ্ছে আমার ফেসবুকে অ্যাক্সেস ছিল। তো 2-3টা মেসেজ বেশি হলে, তো একটু ফ্লার্ট ফ্লার্ট চলার পর হঠাৎ করে দেখি ওকে আমাকে জিজ্ঞেস করা ছাড়া ওকে ব্লক করে দিছে আমার এক্স। তা আমি বললাম যে ব্লক করার কারণ কি? বলে আমার ভালো লাগে না এই ছেলেটাকে। তো এই ব্লক হিসেবেই শাওন ছিল প্রায় 6 মাস। এর মাঝে ও রাজাও হয়ে গেছে। তো ব্লক করার কারণে যেটা হয়েছে, ওকে দেখলে আমি ওর সামনে পড়তাম না কখনো, কারণ আমার মনে হয় তো ও যদি কখনো আমাকে জিজ্ঞেস করে যে ব্লক কেন করা হয়েছে, আমার কাছে উত্তর নাই, বলতে হবে যে আমার বয়ফ্রেন্ড ব্লক করে দিচ্ছে। এটা আসলে খুবই উইয়ার্ড শোনায়, মানে তখন ওর আর কাছে আমি করতাম আমি না। কখনোই ওর সামনে যাইতাম না, কারণ আমি জানি যে ব্লক কেন করছে, আমার মেজাজ খারাপ ছিল, ও আমার কেন ব্লক করবে, আমি ওর সামনেই যাবো না। আর ওরা দেখলে আমি আরো দূরে দূরে যাইতাম না, বুঝছো? এই হচ্ছে আমাদের বিষয়টা ছিল। তো সামহাও হচ্ছে আমার এক্স এর কয়েক মাস পর বাইরে চলে যায়, দেখে বাইরে চলে যায়। তো এই সম্পর্কটা আর টেকেনি, একদমই টেকেনি। তো বাসা থেকেও বিয়ে টিয়ে বাদ হয়ে যায় হওয়ার পর, এবং ফরচুনেটলি ওরও ব্রেকআপ ওই টাইমে। এবং ও কিং ইলেকশন হয়ে গেছে, রাজা তখন ক্যাম্পাসে। তো একদিন হচ্ছে আহ, দেখা হয়েছে, হওয়ার পর ফেসবুকে অ্যাড হইলাম, হওয়ার পর কথাবার্তা চলতেছে হালকা পাতলা। তো ওদের হচ্ছে তখন রিহার্সেল চলে প্রোগ্রামের, ওই কিসের প্রোগ্রাম ছিল, র্যাগের প্রোগ্রাম ছিল। র্যাগের প্রোগ্রাম ছিল। র্যাগের প্রোগ্রামে রিহার্সেল চলে। ও একদিন আমাকে বললো যে আসো সকালে নাস্তা করি। তা আমি ইচ্ছা ছিল না, একদমই ইচ্ছা ছিল না, তারপরও যাওয়া, যে আচ্ছা নাস্তা করে দেখি কি বলে। তো নাস্তা টাস্তা করার পর আমি ওকে কখনো, আমার মনে পড়ে না যে ভাইয়া ডাকছি, কখনোই না, কখনোই ডাকি নাই। তো ও আমাকে বলছে আসলে তোমার সাথে আমার সম্পর্কটা জুনিয়র সিনিয়রের না, অ্যাকচুয়ালি আমি ডিরেক্ট অ্যাপ্রোচ করতে চাই, রিলেশনে যাব। তখন আমি কিছুদিন সময় নিলাম যে আচ্ছা ঠিক আছে, আমার আসলে সময় নেওয়া উচিত, কারণ হঠাৎ করে একটা রিলেশনে যাব কেমন বিষয়টা, তার মধ্যে সে ওই সময় রাজা হচ্ছে, একটু অন্যরকম ব্যাপার স্যাপার সবকিছু মিলে। আর আমার ফ্রেন্ডও আমাকে টোটালি না, যে ছেলে ভালো না, ছেলে একদমই ভালো না, এখানে যাওয়াই যাবে না, ছেলের অনেক বাজে বাজে রেকর্ড আছে, এখানে আগানোই যাবে না। তো না করার পর আমিও চিন্তা করতে 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 করতে, মানে ক্যাম্পাসে যেরকম রিউমার থাকে আর কি, আমাদের আমার মনে হয় মেহেদি, তোর ক্ষেত্রেও বোধহয় দু একটা ছিল আমার যতদূর মনে রিউমার পড়ে। হোক আর সত্যি হোক, এখন আমি ওইটার ঘাটাইতে চাচ্ছি না। তো না, ফ্রেন্ডরা যেটা বলছে রটে না, তার কিছু তো বটে, ঠিক আছে, হ্যাঁ, মানছি। সেটাই সেটাই।
সবই গুজব শাওন ভাই, সবই গুজব। তো আমরা হচ্ছে ওর ওর আগের প্রোগ্রাম হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমরা মনে হয় জাস্ট 15 ডেজ এর মতো উই ডেটেড ইচ আদার। 15 ডেজ, এর থেকে বেশি একদিনও হবে না। তখন ফ্যামিলি ইস্যু চলে আসলো অনেক। ফ্যামিলি ইস্যু চলে আসার পরে আমরা মিউচুয়ালি ডিসিশন নিলাম যে আমরা আর দেখা সাক্ষাৎ তো দূরের কথা, রিলেশন কন্টিনিউ করব না। 15 দিন পর আমরা একদম টোটালি সেপারেটেড। আর দেখা হলো না, কথাও হলো না, ইভেন কোথাও দেখা হলেও চলে যেতাম, মানে সামনে পড়তাম না। 3 আমার মাস মনে আছে পর একদিন আমাদের মুয়াজ্জেম একদিন সকালবেলা, ওরা দূরে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় ওরা ওই ইয়ার ট্রান্সপোর্টে বসে পরোটা খাচ্ছে। মুয়াজ্জেম হচ্ছে আমরা এই পাশের দোকানগুলোতে বসে পরোটা অর্ডার করে খাচ্ছি। তো সালাম ভাইয়ের যে ছেলেটা ছিল ওকে হ্যাঁ, ডেকে, হ্যাঁ জালাল ভাইয়ের, সরি জালাল ভাইয়ের যে ছেলেটা ছিল ওকে ডেকে মুয়াজ্জেম বললো যে আমাদের বিল ওই আপুটা দিবে। তখন কিন্তু আমাদের মিউচুয়াল ব্রেকআপ, ব্রেকআপ। হ্যাঁ, তখন ওই বিলটা পর্যন্ত ওকে দিয়ে আইছি আমরা। আমার এত রাগ লাগছে, ছেলেটা এসে বলতেছে শাওন ভাই বলছে ওনার নাস্তার বিলটা দিতে। আমি বলি, এত ছ্যাচরা, মিউচুয়ালি ব্রেকআপ, কোনো কানেকশন নেই, এখন নাস্তার বিল আমি কেন দিব? অথচ কাজটা করছে মুয়াজ্জেম, আমি না। তারপর ওই বিল দিলাম। এরপরে হঠাৎ হচ্ছে ফেব্রুয়ারির দিকে ও আমাকে নক করলো যে একবার দেখা করবো। ফেব্রুয়ারির কোনো কারণ 20 নাই, তারিখ এমনি দেখা করব, চলে আসো। 2016-তে তখন। তো আমি কোনো কিছু না ভেবে না, সাভারে দেখা গেছিলাম। করবো না, দেখা করার তো কোনো কারণ নাই, আমরা তো ব্রেকআপেই আছি, সমস্যা নাই। ও বললো যে ও ইনসিস্ট করা শুরু করলো, না দেখা করতেই হবে। তো গেলাম, যাওয়ার পর বলতেছে আমরা আসলে রিলেশনে যাওয়াই ভালো, রিলেশনে চলে যাই, কেউ জানবে না, ক্যাম্পাসে কেউ জানবে না। তা আমি বললাম ঠিক আছে যাবো, ক্যাম্পাসে কেউ জানবে না, আমারও কোনো প্রবলেম নেই। তখন হচ্ছে রিলেশনে গেলাম, কিন্তু 5-6 মাস পরে ওই আবার ইনসিস্ট করলো ক্যাম্পাসে সবাইকে জানাইতে হবে, না জানাইলে হবে না। তার মধ্যে জেলাসি কাজ শুরু করে দিছে অলরেডি। তখন হচ্ছে আমি কিছু না বলার আগেই সে হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে অবস্থা খারাপ। কিছু জেলাসি ছিল আর কি। তো এর মধ্যেই শুরু হলে পরে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি, একবারেই না। এই তো আমাদের সামনের স্টার্টিং দিকে সামনের দিকে আপনারা হাঁটতে থাকুন, চলতে থাকুন শত বছর আচ্ছা ধরে। শুভ, তোমার কথাটা কেটে কেটে আসতেছে, আমি ঠিক মানে ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমাদের কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ শুভ, আমরা আমরা কিন্তু ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? একটু কেটে আসতেছে, বাট আমি সাউন্ডস পাচ্ছি। ওকে। আমরা এ পর্যায়ে যেতে চাই মেহেদী ভাই এবং সানজিদা আপুর কাছে। ভাই, এই যে 38তম আবর্তন থেকে 43তম আবর্তন, একটা লম্বা গ্যাপ। বলা যায় যে 5 বছর, কেউ বের হয়ে যাচ্ছে আর কেউ ঢুকছে মাত্র। এ ভাই তো গ্যাপের এই কথা যে বললো না, গ্যাপের কথা বললো না, এখানে কিন্তু একদম মানে মান সম্মান নষ্ট হয়ে যাবে। দীর্ঘদিন হলে সিট আটকায় রাখলে যেটা হয় আর কি, তখন এরকম জুনিয়র মেয়েদেরকে দেখা যায় ক্যাম্পাসে ঘুরে ঘুরে। পুরা তো লোকই। না তো এখন আপনাদের পরিচয়টা কিভাবে হলো? এবং আমরা একটা একটা বিষয় দেখি যে এই যে ফ্রেশার বা জুনিয়র যারা আসে, সিনিয়র ভাইদের একটা নজর থাকে এদিকে, আবার জুনিয়র যারা থাকে তাদের একটা নজর থাকে ওইদিকে, হ্যাঁ ভাইরা কিছুদিন পরে চাকরি বাকরি পাবে। তো এরকম কোনো বিষয় ছিল কিনা? না, বিষয়টা আসলে ওইরকম না। আহ, আমরা হচ্ছে মাস্টার্স এর জন্য আহ, আমি অনার্স শেষ করছি 2013 সালে। মাস্টার্স এর জন্য আমাদের এমনিতেই মাস্টার্সটা একটু বেশি সময়ব্যাপী, 1.5 বছর। আহ, আরো কিছু সেশন জ্যাম অন্যান্য সবকিছুর জন্য আমাকে 16 সাল পর্যন্ত আসলে ক্যাম্পাসে থাকতে হয়েছে। পরিচয়টা আসলে ডিপার্টমেন্টেই। আমাদের তখন ক্যাম্পাসে ক্লাস থাকতো সপ্তাহে 2 দিন। অ্যাক্সিডেন্টালি আমি ওই সময় আমার লাইফে এক সেমিস্টারে কয়েকদিন সিআর এর দায়িত্বে ছিলাম। এটা আমার ব্যাচমেটরা ভালো বলতে পারবে। ওই সিআর এর দায়িত্বে থাকাকালীন সময়ে
আমাদের ডিপার্টমেন্টে একটা ঐতিহ্য আছে যে ফার্স্ট ইয়ারের যে ব্যাচটা আসলে ক্যাম্পাসে ফার্স্ট আসে তারা ওই বছরে ইফতারির আয়োজনটা করে। এখন ইফতারির আয়োজন করতে গেলে সমস্ত ব্যাচের কাছ থেকেই আসলে টাকা তুলতে হয়। আমরা যেহেতু মাস্টার্স এর ব্যাচ সেহেতু আমাদের কাছেও আসলে ফার্স্ট ইয়ারের ওরা আসলে আসছিল। চাঁদাবাজি করতে গেছেন মনে হয়। হ্যাঁ, ওই সময়টাতেই আসলে ওই দিনই অ্যাজ এ সিআর আমার সাথে আসলে ওই সময়টাতে ফার্স্ট কথা হয় যে কি কারণে আসছে, বাট ওই সময়টাতে আসলে কোনো কিছু শুরু হয়নি। কারণ হচ্ছে 5 ব্যাচ জুনিয়র, এটা আসলে অনেক বেশি মানে এইরকম ভাবে আসলে তখন চিন্তা করা হয়নি। হ্যাঁ, পরবর্তীতে ওই টাকা তোলার পারপাসে একবার, দুইবার, তিনবার কথা হওয়া, এরকম ভাবে মানে কথা হওয়াটা বাড়তে থাকে আর কি। তারপরে হচ্ছে ডিপার্টমেন্টে আমাদের ক্লাস থাকতো সপ্তাহে 2 দিন কিংবা 1 দিন। আমি আমি চাকরি করতাম একটা ছোট, ওইখান থেকে সময় ম্যানেজ করে করে আমি সপ্তাহে 2-3 দিন ক্লাস করতাম সেখানে। ওই সময় টুকটাক দেখা সাক্ষাৎ হইতো। তারপরে ফোনে কথা হওয়া শুরু করলো, এরপরে মেসেঞ্জারে কথা হওয়া শুরু করলো। সব মানে সব ভাবেই আসলে কথাবার্তাটা স্টার্ট হলো। এখানে একটা কথা আমি বলতে চাই। ফার্স্টে আমার সাথে কথা শুরু করছে কিভাবে, আমাকে নক দিছে, নক দিয়ে আমাকে বলতেছে তোমাদের ব্যাচের অমুক একটা মেয়ে আছে, মেয়েটা নাকি মানে বিয়ে করার জন্য পারফেক্ট। আমার কাছে ফার্স্টে অন্য মেয়ের কথা বলে অ্যাপ্রোচ করছে। আমি বলছি ভাই আপনি কোনো টেনশন নিয়েন না, আপনার কি রঙের পাত্রী লাগবে, কোন কালারের পাত্রী লাগবে, কোন হাইটের পাত্রী লাগবে, খালি বলবেন, সব পাত্রী আপনার কাছে ধরাই দেব, এবং আপনার বিয়েতে আমি অবশ্যই দাওয়াত চাই। তো তখনও জানতাম না যে ভিতরে ভিতরে এমন কালপ্রিট আমারই নিয়ে ধরে বিয়ের দাওয়াত করে দিন। না, তারপরে হচ্ছে মানে ফোনে কথাবার্তা, এরপরে মেসেঞ্জারে ও ও এরকম চামবাজ একটু আগে থেকেই আছে, এটা নতুন কিছু না। তুমি বোধহয় ওই সময় প্রথম বুঝতে পারছিলে, এটা আমরা আগে থেকেই জানতাম আর কি। ভাই বুঝছেন, এভাবেই জাল বিছায়, বুঝছেন। তারপরে হচ্ছে ফোনে, তারপরে মেসেঞ্জারে কথাবার্তা। ফাহাদ আব্দুল্লাহ ওরা তো আসলে বন্ধু না, ওরা সহোদর ভাই। জাল বিছানোর বিষয়টা আসলে ফাহাদ আব্দুল্লাহর কাছ থেকে শেখা তার। আমি প্রিটি মাচ শিওর অ্যাবাউট দ্যাট। পরে হচ্ছে মানে ডিপার্টমেন্টের বাইরে প্রথম দেখা হয় হচ্ছে, আমি আসলে দেখা করতে চাই ফার্স্ট টাইম, আমি বলি আর কি দেখা করতে। সেটা দেখা হয় হচ্ছে টেকনিক্যালে আমাদের মানে ওর বাসা ছিল হচ্ছে মিরপুর 1 টোলারবাগ। এখন আমরা যেখানে আছি সেখানে আমার বাসা ছিল। টোলারবাগে মানে বাসায় যাবে সে, এরকম সময় আমি ইয়ে থেকে অফিস থেকে আসি। পরে ক্যাম্পাসের বাইরে মানে কোনো একটা স্পেসিফিক পারপাসে আসলে ওর সাথে আমার দেখা হয় প্রথম টোলারবাগ। ওই জায়গা থেকেই আসলে সূত্রপাত। তারপরে এই বিষয়টা আস্তে আস্তে আসলে সম্পর্কের দিকে আগায়। পরে তার কয়েকদিন পরে আসলে ক্যাম্পাসে আমাদের আমি আগে যে কাজটা আসলে কখনোই করতাম না ওর সাথে, যে আমি ক্যাম্পাসে তো থাকতাম ওই সময়টাতে, চাকরির পরে আসলে আমি অবিশ্বাস করে ক্যাম্পাসে ব্যাক করতাম। পরে দেখা যেত যে সন্ধ্যা হইতো আমার, একদিন পরে ওকে সন্ধ্যার পরে একদিন দেখা করতে বলছিলাম, কারণ ওই মানে অবভিয়াসলি ফার্স্টের দিনেই না, অবভিয়াসলি আসলে ইয়ের পরে এই টোলারবাগে দেখা হওয়ার পরে পরে আর কি 10ই সেপ্টেম্বর পরে অফিশিয়াল স্টার্টেড ফ্রম 10 সেপ্টেম্বর 2014। পরে 2014 সালের 10ই সেপ্টেম্বর আমাদের আসলে সম্পর্কটা সূত্রপাত হয়। পরে 2000 আনুষ্ঠানিকভাবে প্রপোজ করার মাধ্যমে নাকি নরমালি যাত্রা শুরু? যাই হোক, যেটা হচ্ছে যে আমাদের রিলেশনটা আসলে মানুষ যেরকম ক্যাম্পাসে ঘুরে ফিরে প্রেম করে, সেক্ষেত্রে আসলে আমাদের ক্ষেত্রে আসলে টাইমিংটাই আমাদের মিলতো না। এবং যেটা হলো যে 2015 বা 16তে মনে হয় রংপুর চলে গেলাম। 16তে, হ্যাঁ 2016 এর একদম প্রথম ভাগেই হচ্ছে রংপুর একটা চাকরি হয়ে গেল, রংপুর চলে গেল একদম সবকিছু গুছায়। তারপর তো আর মাসেও একবার দেখা হইতো কিনা সন্দেহ ছিল, মানে টাইম করতে পারলে আসতো। তারপর আবার 2017 এর মাঝামাঝি ঢাকা চলে আসলো, তখন হয়তো রেগুলার দেখা হইতো না। আর 2018 তো একদম ফ্যামিলি 2 পক্ষ ধরে বেঁধে বিয়াটাই দিয়ে দিল, আর কোনো কিছু করার ছিল না। মানে প্রেম করার মতো আসলে সময়টা গুছাইতে বিয়ে হয়ে গেল।
না, আমাদের আমাদের বিয়েটা আসলে অনেকটা ফ্যামিলির ইচ্ছাতেই আসলে করা। ফ্যামিলির ইচ্ছাতেই মানে করা। ফ্যামিলি চাচ্ছিল যে আমরা বিয়ে করে ফেলি খুব দ্রুত। পরে আসলে খুব ছোটভাবে আমরা ফ্যামিলিগতভাবেই আসলে 2018 সালের আহ, এপ্রিলে আমরা বিয়েটা করে ফেলি। আহ, তারপরে এরপর অনুষ্ঠান করছি আসলে 1 বছর পরে। 2019 এইভাবেই আমাদের পরিবার এখনো একসাথেই আছে। আপাতত এখন একসাথে আছে। আপনাদের গল্প আমরা আরো শুনবো। এখন শাওন ভাই এবং তানজিদা আপুর কাছে যেতে চাচ্ছি। বলো, হ্যাঁ। আসো আমাদের কাছে আসো, এই- বলো। এই যে হচ্ছে যে মিউচুয়াল ব্রেকআপ, আবার একসাথে থাকা, রিলেশন হওয়া, তারপর হচ্ছে ক্যাম্পাসে সবাইকে জানানো, আনুষ্ঠানিকভাবে কি প্রপোজ করছিলেন কিনা সিনেমা স্টাইলে? আমি কোশ্চেনটা বুঝি নাই। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা। প্রশ্নটা ছিল হচ্ছে যে এই যে প্রথমে ব্রেকআপ হলো, তারপর হচ্ছে আবার একসাথে চলা, তারপর হচ্ছে ক্যাম্পাসের সবাইকে জানানো, তো এর মাঝখানে কি আনুষ্ঠানিকভাবে আপুকে প্রপোজ করছেন কিনা সিনেমা স্টাইলে ফুল দিয়ে? নেভার নেভার। 38 বছর রাজার কাছ থেকে একটা রাজকীয় প্রপোজ অবশ্যই আপুর পাওনা ছিল। না, ব্যাপারটা এরকম যে আমি তো রাজা, আমি ডাকলেই পাই, আমি চাইলেই আমি বলবো হও, হয়ে যাবে। ব্যাপারটা এরকম ক্যারেক্টার অফ হিম। এরকম আর দিস কি ইজ দ্য ব্যাপারটা। রিয়েল ক্যারেক্টার। ওকে আমার প্রপোজ কেন করা লাগবে? আমি বলছি এই মেয়ে তোমার সাথে আমি প্রেম করবো, তোমার সাথে প্রেম করবো, শেষ। এখানে আমার প্রপোজ টপোজে কি কি বিষয় আমি তো বুঝলাম না। সেটা হচ্ছে যতখানি ভাব নিচ্ছে এরকম কোনো ভাবই ছিল না তার। সে হচ্ছে মানে কি বলবো, এখন আসলে আমি আর কিছু না বলি, এরকম কোনো কিছুই ছিল না। হি রিকোয়েস্টেড মি, ঠিক আছে। এবং ট্রু যে পরবর্তীতে আমি বলছিলাম অ্যাপ্রোচটা তোমার দিক থেকেই ছিল। সেটাই তো বলতেছি যে আমার দিক থেকে ছিল, বাট ফেসবুকে রিকোয়েস্ট পাঠানো, ফেসবুকে That was me, নক that was দেয়া, সেগুলো সবকিছুই তোমার দিক That থেকে was ছিল, এই আর কি। আর ক্যাম্পাসে অনেক বিড়ম্বনা প্রভাব মানে পড়তে হয়েছে আমাদেরকে, কারণ ক্যাম্পাসে ওর অনেক পজিটিভ এবং নেগেটিভ ভাইব ছিল। আমার যেমন আমি আমার কাছের ফ্রেন্ডদের কথা বলতে পারি, তারা কেউই আসলে সেই রকম ভাবে খুশি ছিল না যে আমি ওর সাথে রিলেশনে যাচ্ছি। ইভেন আমি কাউকে জানাও মানে কাউকে বলিও নাই, আমি শুধুমাত্র নীরবই শুধুমাত্র জানতো ওকে, ওর সাথে আমি রিলেশনে যাচ্ছি এটা শুধুমাত্র নীরব জানতো। আমার আমার একদম ক্যাম্পাসে ফার্স্ট ডে থেকে যে আমার সাথে ছিল, নীরব হাসান, ও আর কি সবকিছু জানতো। তাছাড়া আর কেউ জানতো না। ফাহাদ, বিজু, রাসেল বা মিরাল, আরো যারা যারা আছে এরা অনেক পরে জানছে। বাট মজার ব্যাপার হচ্ছে মোয়াজ্জেম আর দীপ, আমাদের 38, আমাদের মেহেদির ফ্রেন্ড, আমাদের আমাদের সবারই ফ্রেন্ড, ওরা ওরা জিওগ্রাফির। ওরা হচ্ছে প্রথম দিন যখন আমার সাথে দেখা হয় তানজিদার, সেদিন হচ্ছে একসাথে আমরা নাস্তা করছি। ওরা তখন কিছুটা আন্দাজ করতে পারছে, বাট দে আর নট প্রিটি মাচ শিওর অ্যাবাউট দ্যাট আমরা আসলে রিলেশনে যাচ্ছি বা রিলেশনে যাচ্ছি না, এরকম কোনো কিছু কেউ জানতো না। আসলে রিলেশন ব্যাপারটা তো আসলে ওই সময়টা পর্যন্ত ছিল, আচ্ছা ঠিক আছে করতেছি, করি না, এখন একটু ফাঁকা আছি, এখন একটু করি না, সমস্যা নেই, এরকমই ছিল, এরকম একটা শুরুর বিষয় দিকে ছিল। এরকমই বাট ছিল। আফটার 2017 না, 2017 মার্চ এপ্রিলের পর থেকে আমার মনে হচ্ছে না, আমার আসলে একটু সিরিয়াস হওয়া উচিত, আমার একটু মন দেওয়া উচিত এদিকে। তারপর থেকে আসলে মন টন দেয়া ঠিকঠাক মতো আর কি। তার আগ পর্যন্ত আর চলতেছিল আছে, চলতেছে, এরকমই আর কি ছিল। ধন্যবাদ শাওন ভাই এবং তানজিদা আপু। এই শুভ, তুমি না মানে অনেক বেশি ইয়া করে ফেলতেছো বিষয়টাকে, অনেক বেশি ফর্মাল হয়ে যাচ্ছে আমরা। আর একটু আড্ডা দিচ্ছি তো ম্যান, আমরা আড্ডা দেই। ওকে ভাই। মেহেদি ভাই, মেহেদি আনমিউট করো। ভাই আপনাদের যেহেতু এই যে মানে শুরুর ডেটটা মনে আছে, শুরুটা কি কোনো বিশেষ ভাবে শুরু হয়েছিল কিনা? মানে হচ্ছে যে কোনটা শুরু শুরুটা হচ্ছে যে প্রপোজ বা রিলেশনের শুরুটা যেভাবে আপনি বললেন যে একটা ডেট ধরে, যে ডেট
এত না, তারিখ আমাদের থেকে? আমাদের 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 সম্পর্কটা স্টার্ট হচ্ছে সেন্ট্রাল ফিল্ডে, ভলিবল মাঠে। হ্যাঁ, আপনি কি ভলিবল খেলতেন কিনা? এই তুই হাসলি কেন বল, তুই হাসলি কেন বল চুমকি। ভাই শুনেন, মানে এত গরিবি হালেস প্রপোজ এই 38 এর পোলারাই করতে পারে, বুঝছেন? মানে সবগুলো গরিব। এই যে দেখেন আমাদের তেতান দেশের এত সুন্দর সুন্দর মেয়েগুলার আপনারা পটাইলেন, ঠিক আছে, একটু নাটকীয় ভাবে প্রপোজ করবেন, মানে একটু থাকে না একটু, কিন্তু দেখেন এই দিন শেষে বিয়ে শাদিও করে ফেললাম আমরা আপনাদের। শোন, বিষয়টা হচ্ছে কি, ওই নাটকীয় ভাবে প্রপোজ করার বিষয়টা আমাদের কারোর দ্বারাই সম্ভব না। কারণ হচ্ছে আমাদের লাইফ তো লাইফ, আমাদের লাইফ তো সিনেমা না। না, বয়সটা দেখতে হবে। বয়সটাও তো একটু এক্স্যাক্টলি, মানে সিনেমা না কিন্তু আমাদের ওই লাইফ। বয়সটাও আসলে নাই, এই আর কি। না, এখন যেটা হচ্ছে যে যদি মনে রাখার মতো কিছু থাকে, সেদিন হচ্ছে আমি আমার জীবনে ফার্স্ট টাইম জেইউতে হলে ছিলাম, কারণ আমি হলে থাকতাম না, আমি রেগুলার ঢাকা থেকে আপ ডাউন করে ক্লাস করতাম। তো আমি হচ্ছে ওদিন ফার্স্ট, আমাদের তা জীবনে প্র্যাকটিক্যালের প্যারা থাকে, তো ও আমাদের ভাষায় মুরগি যাকে বলে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, প্র্যাকটিক্যালের নাম দিয়ে হলে ছিলাম। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি আমার দুইটা ফ্রেন্ডের নাম মনে করতে হয়, সেটা অবশ্যই হচ্ছে তুলি, যে কিনা এখন ডিউতে চলে গেছে, আর আরেকটা হচ্ছে দিয়া। তুলি আর দিয়াই জানতো যে আমি এমন একটা সিনিয়রের সাথে মিট করতে যাচ্ছি, আর কেউ জানতো না। দুইজন আমার 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 একটা না কোশ্চেন আছে, বুঝছিস? এই যে হ্যাঁ। ডিপার্টমেন্টের ভিতরে প্রেম করার একটা বড় সুবিধা আছে। ধর তুই বড় ভাই কাম বয়ফ্রেন্ডের কাছ থেকে নোটপাতি যা যা লাগে, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট যা লাগে, নগদ আমাদের নগদ তো সব করে নিতে সিলেবাস পারছিস। ছিল না তুই কি ভাইয়া, সুবিধা নিছিস সমস্যাটা সেটা একটা- কর। না না না, আমি সমস্যা আমি তো আছে। স্টুডেন্ট খারাপ, আমি আবার শেষ আবার করতে দে। না, আবার ভাইস ভার্সাও আছে। ভাইস ভার্সাও আছে, যেমন ধর বড় ভাই কাম বয়ফ্রেন্ড ভাইয়াটা যদি মাস্টার্স খুব বিজি assignment থাকে, আমাকে দেয়া করাইছে। তাহলে জুনিয়রকে দিয়ে বা জুনিয়র গার্লফ্রেন্ডকে দিয়ে যে করায় নেওয়ার যে বিষয়গুলো, মানে অ্যাসাইনমেন্ট করায় নেওয়ার বিষয়গুলো আর কোনো কি, সুবিধা পাইনি ভাই, এটা আমার কি দিয়ে ছিল? আমাকে মাস্টার্স অ্যাসাইনমেন্ট করাইছে। আর ওকে যদি কখনো আমি কোনো টপিক নিয়ে জিজ্ঞাসা করতাম যে হ্যাঁ তোমাদেরকে কি এটা পড়াইছে কিনা, বা বলো এটা এরকম এটা কিভাবে ইয়ে করছো, ফার্স্ট অফ অল তার উত্তর থাকতো আমরা তো এগুলো করি নাই, আমাদের সময় তো এগুলো ছিল না। মানে এই টাইপের উত্তর ছাড়া জীবনে কোনো হ্যাঁ সুযোগ উত্তর দেয় নাই। বা মাঝে মধ্যে এটাও দাবি করতো তাদেরা বলে নাকি ওই কোর্সই ছিল না। এবং হচ্ছে মানে সবসময়- ওই বিষয়গুলো খুব ভালোভাবে জানতো যে আমার যদি বলি বা আমি যদি এরকম করে স্বীকার করি, তাইলে আমারে করে দিতে হবে, হ্যাঁ। বা আমার জিনিসটা দিতে হবে, আমার কাছে তো নাই। মানে যেটা জিজ্ঞাসা করতাম সেটা নাকি কোর্সে থাকতো না। এই হচ্ছে অবস্থা, বুঝছেন আপনার বন্ধু। আর আর আসলে মানে প্রপোজটা আসলে ওরকম ভাবে নাটকীয় ভাবে হয় নাই। তবে মানে ইয়ে ছিল, মানে প্রপোজটা না, এটা আসলে প্রপোজ হয় নাই, এটা আসলে মানে ডিরেক্টলি বলছিলাম, এটা আসলে প্রপোজ বলে না, মানে মানে ডিরেক্টলি বলছিলাম ভালো লাগার কথা। আহ, হ্যাঁ না রেসপন্সটা কি সাথে সাথে পেয়েছেন? উত্তর না, উত্তর সাথে সাথে পাই নাই। উত্তরটা পাইছি, মানে উত্তরটা আসলে মানে বুঝে নিছি, কারণ তখন তো আসলে মানে আহ, অনেক সিনিয়র তো আমি, ও আসলে আমার সাথে টানা 1 মাস আসলে আপনিই করছে, মানে এই কারণে উত্তরটা আসলে ওরকম ভাবে পাওয়া যায় নাই। বলবো না। না হ্যাঁ, শোন মানে- মেবি বিষয়টা হচ্ছে কি, মেয়ে মানুষ এমনিতেই একটু প্যাচালো, মানে সহজভাবে সোজাভাবে তারা চলতে পছন্দ করে না। তারা একটু এরকম করে চলবে, এটাই তাদের নিয়ম। তো এটা নর্মাল ইস্যু, ব্যাপার না। টাকা ছিল আমার দিকে, দেখিস নাই? কি আর করবে, আপনারা তো বলতেছে, মুরব্বিদের লাইফটা সাথে শেষ হোক। আমি 7 মাস আপনি করে বলছি, 7 মাস। না না, তারপরে আমার আমি তো- বলছি, এই তুমি করে বলো। না, আমার সম্মান 1 মাসের বেশি টিকে নেই। আরে তবে হচ্ছে মানে আমার আসলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার মানে রিলেশনের এই বিষয়টা প্রথম জানে হচ্ছে আমার এক ফ্রেন্ড এখন জার্মানি থাকে, জসিম, ওর কাছে আমি ফার্স্টে এই বিষয়টা বলি। তারপরে আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল নাম ফাহাদ, ওর কাছেও আমি বলি। ফাহাদের আরেকভাবে বলতে আব্দুল্লাহ নাম শুনলেই চিনে। ফাহাদকে বলি, আর আমার রুমমেট ছিল সাবি। শোন মেরি, সাবি, ফাহাদ হচ্ছে জাহাঙ্গীরনগরের মানে এমন একটা নাম, ওকে চিনে না এমন কেউ নাই। ধর 17 ব্যাচ থেকে 49 ব্যাচ পর্যন্ত তুই জিজ্ঞেস করবি, ফাহাদ আব্দুল্লাহকে চিনে। ওর একটা ভালো গুণ যে ওকে সবাই চিনে।
না না না, ইভেন 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 মানে আমাদের এই মানে রিলেশনের সময়টাতে আসলে মানে ফাহাদ মানে এই বিষয়গুলো জানতো, আসলে যে 2-3 জন জানতো, তার মধ্যে ফাহাদ একজন ছিল। আমি এই মুহূর্তে ভুলে গেছি। আচ্ছা শুভ, এরপরের কোশ্চেন, আহ, এরপরে যাই। শাওন ভাই, বলো। ক্যাম্পাসে ঘোরাঘুরি কোথায় বেশি করছেন, বা প্রিয় জায়গাগুলো কোথায় যেখানে আপনি আপু ভাই বেশি ঘোরাঘুরি বা সময় কাটানো হয়েছে? আমি ঘুরি নাই কোন জায়গায়, এটা জিজ্ঞেস করো, ঘুরি নাই কোথায়। ক্যাম্পাসে এমন একটা জায়গা যে জায়গার মানে কোনো অংশ আমি ঘুরতে বাদ রাখি নাই, সব একসাথে জায়গায় বের ঘুরছি, হলে সব যেখানে বেশি বসে আড্ডা দেওয়া হয়েছে বা একসাথে সময় কাটানো হয়েছে বেশি সময়, সব বা জায়গাতেই প্রিয় কাটাইছি আমি। জায়গা, বা প্রিয় জায়গাগুলো কোনগুলো? আমার পুরো ক্যাম্পাসই তো প্রিয় রে ভাই, আমি আলাদা করে কোনটা বলবো। আমার ট্রান্সপোর্ট ভালো লাগতো, সেন্ট্রাল মাঠে মানে পূর্ণিমা দেখতে ভালো লাগতো, তারপরে হচ্ছে তোমার মুক্ত মঞ্চে বসে আমরা প্রোগ্রাম দেখতাম একসাথে, ক্যাফেটেরিয়ার পাশে বসে আমরা ইয়া ভাইয়ের গান শুনতাম, তারপরে তোমার ইয়াতে কি বলে টিএসসির ওখানে যে বসে থাকতাম মাঝে মাঝে, তারপরে হচ্ছে অডিটোরিয়ামের সামনে আমরা আড্ডা দিতাম সবাই একসাথে। আমরা বসছি, সব জায়গাতেই বসছি মোটামুটি। তানজিদা তবে ও আপু, হচ্ছে চা পাগল ছিল তো, আমাদের ম্যাক্সিমাম আড্ডা দেওয়া হতো আসলে ট্রান্সপোর্ট বেস, ট্রান্সপোর্ট এদিকে ওদিকে টারজান, এই দুইটা জায়গাতে। আর টারজানে হচ্ছে বেশি মশা কামড়াইতো সন্ধ্যার পর, এই জন্য টারজানে থাকতাম না। আর হচ্ছে তোমার সেন্ট্রালে সন্ধ্যা হইলেই মশা, বসা যাইতো না। এখন মানে তো আমি যে অনেকে মশাতে অনেকে বসে দেখা যায় রাত যে দেখবো, কয়েল নিয়ে যায়। ভাই আপনারা কি কয়েল নিয়ে যাইতেন নাকি ভাই ওই সেন্টার ওই ফিলতে? জেনারেশন পর্যন্ত আসার আগে আমি বেরোয় আসছি, বুঝছো। ওই জেনারেশন পর্যন্ত যাইতে হয় না, আমি তার আগে বেরিয়ে চলে আসছি। তানজিদা আপু, আর 38-এর র্যাগ অনুষ্ঠান দেখা হয়েছে কিনা মুক্ত মঞ্চে বসে? হ্যাঁ, ওটা তখন দেখা তো হয়েছে। ভাইয়ের সাথে হালকা পরিচয়, তাই না? হ্যাঁ, তখন হালকা হালকা না, পরিচয়। ভালোই পরিচয়। না না না, তখন হালকা পরিচয়, মিথ্যা তো ওরকম বলবো না। কিছু শুরু হয় নাই। মানে আচ্ছা। এত বেশি ইন্টারেস্ট ছিল না ওর প্রতি। ফারিবার সাথে আমি নাচছিলাম পরে, সে অনেক কথা শুনাইছিল আর কি, অনেক কথা মানে কি শুনছিলাম। তখনই না অনেক পরে? অনেকদিন পরে। তখন কিছু বলি নাই, তখন কিছু বলি নাই। তবে আমার মনে আছে যে জেমসের যে কনসার্ট ছিল, এটা শেষ হওয়ার পরে আমি হচ্ছে এক ফ্রেন্ডের সাথে বাইকে ঘুরছিলাম রুদ্রর সাথে। তখন হচ্ছে ও আমাকে ফোন, ও দেখলো ওখান থেকেই, দেখার পর ও আমাকে ফোন করে ডেকে নিয়ে আসছে, তুমি কার সাথে ছিলা বাইকে। আমার এই অনধিকার চর্চাগুলো ভালো লাগেনি, তখন আমি একটু বিরক্ত ছিলাম। কিন্তু কারণ বিরক্ত থাকলেও সে আমার মুখের উপরে কিছু বলতে পারে নাই। এত বড় একটা আমি মানুষ, বলছি, এত বলার পরে সে সিনিয়র একজন উত্তরও দিছে মানুষ, সুন্দর করে। এত সিনিয়র একজন মানুষ জিজ্ঞেস করতে স্যার কিছু বলি নাই। তখনই ওই অ্যাপ্রোচ করলো ডিরেক্টলি, ওই দিনই ডিরেক্টলি অ্যাপ্রোচ করলো আর কি। জেমসের প্রোগ্রাম যেদিন, ওই দিনই বলছি আমি ওকে। নোভা ছিল সাথে। র্যাগ অনুষ্ঠানগুলোতে দেখা যায় যে রাজা রানী যখন পারফরমেন্স করে, বিশেষ করে রাজা, তখন দেখা যায় যে মুক্তমঞ্চ থেকে অনেক জুনিয়র দর্শক, তাদের চিৎকার অনেক শোনা যায়। তো আপনি কি তখন মানে ভাই যখন নিশ্চয়ই পারফরমেন্স করছেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল অন্য কারোর তখন তো ভাই আমার বিয়ে ঠিক ছিল। আমার তো ওই সময় ওরকম কোনো কিছু ছিল না, আমার তো বিয়ে ঠিক অন্য আরেকজনের সাথে তখন। এখন আমার যে বিষয়টা ছিল, ধরো আমার ওই সময় প্রচুর পোস্টার লাগানো ক্যাম্পাসে, ডেইরি প্রান্তিক মোটামুটি ক্যাম্পাসে মামা থেকে শুরু করে যারা ছিল প্রত্যেকে আমাকে চিনে ওই সময়টাতে। ইভেন আমি এরকমও দেখছি গণ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এসে আমার ছবির সাথে ছবি টবি তুলে তারা ফেসবুকে আপলোড দিচ্ছে। এইটা আবার আমার জুনিয়র আর এক মানে যে মেয়েটা আমার পছন্দ করে, ওই মেয়েটা আবার আমাকে বলছে ভাইয়া এই দেখো তোমার হচ্ছে এইগুলা দিছে। তো আমি ক্যাম্পাসে ওই সময়টাতে অনেকগুলো অফার পাইছি, টু বি অনেস্ট অনেকগুলো অফার পাইছি, একটা দুইটা না, অনেকগুলা। বাট আমি কোনোটাতেই যাই নাই, কাউকেই আমি হ্যাঁ বলি নাই। হু নোজ, না আমি কাউকে, সবাই জানে, ওই যারা যারা বলছে তারা তারা সবাই জানে। আর হচ্ছে ক্যাম্পাসের বাইরে থেকে কোনো প্রপোজ পাই নাই, শুধু ওই আমার সাথে ছবি টবি তুলছে বা আমার সাথে আমার মানে পোস্টে লাইক টাইক দিছে, ফলোয়ার বাড়ছে। বাট ও ক্যাম্পাসে ওই সময়টাতে আমার ফ্রেন্ড লিস্ট 5,000 পূর্ণ হয় আর কি, যেটা এখনো মানে কনসিস্টেন্ট আছে। আমার মানে পুরো ফ্রেন্ড লিস্ট
ব্লক আর কি, 5,000 ফ্রেন্ডে ভরা। এই একটাই কারণে, মানে ক্যাম্পাসে রাজা হওয়ার দরুন এই কাজটা হয়েছে। পজিটিভিটি নেগেটিভিটি দুইটাই আছে এই বিষয়টার। পজিটিভিটি হচ্ছে আমাকে সবাই চিনে, ভালো লাগে, গেলে একটা সেলিব্রিটি সেলিব্রিটি ভাব আসে, ওয়াও ভালোই তো লাগে, এরকম একটা ভাব আসে। আর একটা বিষয় হচ্ছে পকেটের টাকাগুলো যখন গেছে প্রায় 1,20,000 টাকা মতো, তখন বেশ জ্বলছে আর কি। ভাই টাকা তো আসবে যাবে, এই যে রাজা হয়েছেন এটা, এই সুযোগটা তো আর আসবে না। এইটা এটা এটা আসলে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এটা আমি জাস্ট মজা করার জন্য বললাম বিষয়টা। এইটা হ্যাঁ এটাই যে ভাই। সম্মান বা যে অ্যাচিভমেন্টটা আমার হয়েছে, বা আমার ফ্রেন্ডদের জন্য বা ফ্রেন্ডদের মাধ্যমে যেটা আমি পেয়েছি, এটা আসলে আমার সারা জীবনের অর্জন। মানে আমি বলবো যে জাহাঙ্গীরনগরের দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ মাই লাইফ। ভাসানী হল থেকে এখন পর্যন্ত কতজন রাজা হয়েছেন? আমি আর আমার পর যুবক। আচ্ছা, আপনাকে দিয়ে সূচনা শুরু। ইয়েস, আমাকে নিয়ে এখানে শুরু, এবং আমার ডিপার্টমেন্টে আমি প্রথম ছিলাম রাজা। রানী হয়েছে এর আগে, অন্তরা আপু ছিল, আর অনেক সিনিয়র রানী ছিল, কিন্তু রাজা কখনো কেউ হইতে পারে নাই আমার ডিপার্টমেন্টে। আমি ফার্স্ট ছিলাম। এবং আমি যখন রাজাতে দাঁড়াইলাম, আমার এক সিনিয়র স্যার মন্তব্য করেছিলেন, শাওন, ও রাজাতে দাঁড়িয়েছে, ও কিভাবে দাঁড়ালো, ও তো কিছুই পারবে না, ও তো জিততেই পারবে না। এরকম একটা ইয়া ছিল। পরবর্তীতে আমি আবার স্যারের কাছে গিয়ে বলেছিলাম, স্যার দোয়া করবেন, রাজা হইছি। মেহেদী ভাই, হুম। ভাই আপনি তো হচ্ছে যে এই সূচনা শুরু না হইতেই ছোটখাটো চাকরি শুরু করলেন, তো এই যে চাকরি থেকে এসে মাঝে মাঝে দেখা করা, এটা কি হচ্ছে এই বেখাজির সামনে যে ওয়েট করতে হতো, নাকি আপুই আগে এসে ওয়েট করতেন আপনার জন্য? না না, সব সময় আমি আগে কি গেছি, বলছো? ব্যাপারটা হচ্ছে অনেক এরকম। বড় মিথ্যা কথা বলে ফেলছে লাইভে। বাদ পরে লাইভ শেষে তোমার না কানেকশনটা নেওয়া হবে। না না, বিষয়টা হইতেছে যে আমার অফিস ছিল গুলশান 1। আমার অফিস শেষ করতাম 5টা থেকে 5:15, আমার ক্যাম্পাসে আসতে আসতে বাসতে হচ্ছে 7টা থেকে 7:30। আমি ক্যাম্পাসে সবসময় থাকতাম না, আমি আবার থাকতাম দেখা যাইতো যে হচ্ছে মানে রিলেশন হওয়ার পরে ও এরপরে হচ্ছে প্রায় ক্যাম্পাসে থাকা শুরু করলো, হয়তো বা সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন ম্যাক্সিমাম। অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে অনেক সপ্তাহ থাকতোও না। আমরা মানে অফিসের পরে আমি ঢাকাতেই দেখা করতাম। আহ, ক্যাম্পাসে থাকাটা কি আমার আপনার জন্যই হইতো, বিশেষ করে আপুর? জি মানে বুঝি নাই। এই যে ক্যাম্পাসে থাকা সপ্তাহে 1 দিন 2 দিন, এটা কি ভাইয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা অ্যাকচুয়ালি এরকমই। আমি না না অ্যাকচুয়ালি আমি খুবই হোমসিক, আমার নিজের বিছানা বালিশ ছাড়া আমার কোনো কালেই ঘুম আসে না। আর মাঝখানে হলে থাকে না, আমার কাছে একটু প্যারা লাগতো সবসময়। তো পরে প্রেম শোনো হওয়ার শুভ, পর তোমার একটা কথা বলি, তুমি তুমি কোন ব্যাচ? 45? হ্যাঁ ভাই। তুমি প্রেম করো? না এখনো করি না ভাই। এখনো করো নাই? আচ্ছা, যাই হোক, তোমার গতি হোক, তুমি প্রেম টেম করো। তোমার একটা ছোটখাটো মানে বিবরণ সবাইকে দিয়ে দিলাম যে তুমি এখনো ফাঁকা আছো, তোমার একটা অ্যাডভার্টাইজমেন্ট করে দিলাম ফ্রিতে। একটা হচ্ছে 1 নাম্বার গেল। 2 নাম্বারটা হচ্ছে, যখন মেয়েরা ক্যাম্পাসে প্রেম করে, তারপরে আসলে তাদের কাছে পড়াশোনাটা গৌণ হয়ে যায়, মুখ্য হয়ে যায় হচ্ছে প্রেম। যার কারণে তারা আর পড়াশোনার জন্য ক্যাম্পাসে আসে না, তারা প্রেম করার জন্য ক্যাম্পাসে আসে। এটা হচ্ছে না 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 না, এটা সব ক্ষেত্রে সত্য না। হ্যাঁ শুনেন, আমাদের তো হচ্ছে ইয়ে থাকতো, ওই প্র্যাকটিক্যাল ওয়ার্ক গুলো মানে সবসময় করতো। তো আমি হচ্ছে ওই হিসাব করে থাকতাম, কারণ আমার আবার টিউশনি ছিল ঢাকায়। তো ওই হিসাব করে আসলে আমার তেমন থাকা পড়তো না। ম্যাক্সিমামই দেখা যেত হচ্ছে যে ঢাকায় দেখা করা লাগতো। আর একটা জিনিস হচ্ছে, ওর সাথে আমার শিডিউলটা মিলতো না। ম্যাক্সিমাম টাইমে দেখা যেত কোনো সময় এক্সাম থাকতো, যেহেতু মাস্টার্সের সময় রানিং ছিল। ওই তারপর তো কপালটা মাস্টার্স। আমারই খারাপ ছিল আর কি, হ্যাঁ ভাই বুঝি নাই। খালি আমারই আসতে হতো ক্যাম্পাসে। বললাম কপালটা আমারই খারাপ ছিল, খালি আমারই ক্যাম্পাসে আসতে হতো প্রতিদিন। ওই মানে সন্ধ্যা পর্যন্ত অফিস অফিস শেষ করে ওই বাইক ধরে গুতাইতে গুতাইতেই, মানে তখন তো বাইক ছিল না, তখন হচ্ছে আমি এভাবে ঘুমাইতে প্রেমে ঘুমাইতে প্রেমে ক্যাম্পাসে আসতাম। একবার একবার তো আমার এরকম হয়েছে, আমি ঘুমাইতে ঘুমাইতে চন্দে চলে গেছি, চন্দা থেকে আবার ব্যাক করছি সন্ধ্যার সময়। ওই দিন দেখা করতে পারি নাই, ক্যাম্পাস থেকে যেতে হয়েছে, পরের দিন দেখা করছি। আমার ওই যে দেখা যাইতো যে 7টা বাজতেছে আসতে আসতে, এসে নিয়ে দেখা করতাম। দেখা করতাম বলতে হলের সামনে থেকে যে ওকে পিক করতাম ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিংবা প্রান্তিক থেকে পিক করতাম।
শুরুর আমি দিকে তোমাদের হয়তো দেখেছি। বা একাই ঘুরতাম, এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে শুরুর দিকে হয়তো বা একাই ঘুরতাম, পরে আমি মানে রিলেশনের পরে আরো প্রায় বছর দেড়েক সময় আসলে ক্যাম্পাসেই ছিলাম। সেহেতু এরপরে আসলে আমার মানে জুনিয়র বলতে 41-এর কিছু মানে আমার খুব ক্লোজ কিছু ইয়ে ছিল, ওদের সাথে পরে দেখা যায় যে আমার ব্যাচমেটরা ম্যাক্সিমামই আসলে আমাদের সেশন ওয়ান থাকার জন্য ক্লাস মানে আমার ব্যাচমেটরা ম্যাক্সিমাম আসলে ক্যাম্পাসে ওরকম ভাবে স্টে করতো না। পরে জুনিয়রদের সাথে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয় ওই টাইমটাতে। তখন দেখা যেত যে আমরা একসাথে ঘুরতেছি। টারজানে একটু কম যাইতাম ট্রান্সপোর্ট, তবে আমাদের আসলে ম্যাক্সিমাম টাইমটা আসলে কাটতে হলো বটতলায়। মানে বটতলাতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই আহ, পরোটার দোকানটা, সালাম ভাইয়ের দোকানের পাশে একটা চায়ের দোকান ছিল। ওই চায়ের দোকানে বসে। ওই যে টয়লেটটার সাথে একটা আল্লাহ, দোকান আছে, ওই দোকান বটতলায়, ওই দোকানটাতে ম্যাক্সিমাম টাইম বসা হইতো। আহ, নানার দোকান, এইভাবেই নানার দোকানে খাওয়া হইতো রাত্রেবেলা। নানার দোকানে প্রচুর খাইছি। আচ্ছা, এইভাবেই আমি ম্যাক্সিমাম মাঝখানে একটা কথা বলে টাইমটা। রাখি, আমাদের যারা লাইভ দেখছেন এখন আমাদের সাথে, মেহেদি আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি মাঝখানে, সরি। সেটা হচ্ছে যে আমাদের সাথে এখন লাইভ যারা দেখছেন, কতজন আছেন এখন আপাতত? 52 জন বোধহয় আমাদের সাথে লাইভ দেখছেন। সবার কাছে একটা অনুরোধ থাকবে, ক্যাম্পাসে যারা দোকান চালাতেন বা যারা মামা ছিলেন, তারা অনেকে এখন খুব বেশি ভালো কন্ডিশনের নাই। তো সবাই যার যার জায়গা থেকে যতটুকু পারি আমরা যেন সবাইকে একটু হেল্প করি, যারা এখন একটু ভালো পজিশনে আছি বা একটু ভালো অবস্থানে আছি, সেই জায়গা থেকে আমাদের মামারা যে জায়গাগুলোতে আমরা সেই সময়গুলোতে আড্ডা দিয়েছি, সেই জায়গাগুলো যারা হোল্ড করতেন তাদেরকে একটু আমরা যেন সাহায্য করি। মেহেদি প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ শাওন, এই কাজটা আসলে করা উচিত। আমি আমি আসলে মানে শুরুর দিকে আসলে কয়েকদিন কন্টিনিউ করছি, মাঝখানে 3-4 মাসের একটা গ্যাপ পড়ে গেছে। আমি আবার শুরু করবো ইনশাআল্লাহ। আর হচ্ছে আমরা বেশ অনেক জায়গাতে ঘোরাঘুরি করার স্পেস গুলোর মাঝখানে বটতলা ছিল আমাদের সবচেয়ে মানে সবচেয়ে প্রিয় স্পট। সন্ধ্যার পরের সময় থেকেই আমরা বটতলাতে ঘুরতাম। আহ সালাম বরকত হলের সামনে প্রায় আমাদের বসা হইতো। আর হচ্ছে আমরা সবচেয়ে বেশি বসতাম হচ্ছে আহ, আহ, অমর একুশের নিচে। এইটা আমাদের খুব ফেভারিট একটা স্পট ছিল। মানে অমর একুশের নিচে ওই ঢালটাতে আসলে আমরা প্রায় বসতাম আর কি। আহ, এই তো মোটামুটি আসলে এই দেখা যেত। আর অপেক্ষার বিষয়টা আসলে আহ, দেখা যেত যে আমি সাভার এসে ওকে ফোন দিছি যে আমি সাভার আসছি, তুমি বের হও। অনেকদিন সে হয়তো বা আগে বের হয়ে হলের সামনে ওয়েট করতেছে, আমি 2-1 দিন দিয়ে ওয়েট করতাম। তবে মানে ওরকম কোনো কমপ্লেইন নাই, আমরা মানে মোটামুটি আসলে 50-50 লেট করতাম, একদিন আমি একদিন ও। সমস্যা হয়নি এই কারণে। ভাই একটা গুজব আছে যে হচ্ছে বিকাজি হলের মেয়েদের আহ, রান্না অনেক সুন্দর হয়, তো এই ক্ষেত্রে কি আপনার সৌভাগ্য হয়েছে কিনা? খালদা দিয়ে হলের মধ্যে রান্না করতেন। ও তুমি রান্না করছো? আমি আমি রান্না খাইছি, তবে অনেকদিন পরে। বিয়ের পরে? মানে অনেকদিন পরে বলতে অনেকদিন পরে একবার রান্না খাইছিলাম, বাসা থেকে নিয়ে আসছিল, বলছিল সে যে রান্না করছে। এখন না আমার শাশুড়ি রান্না করছিল নাকি সে এটা আমি জানি না। বিয়ের পরে কি খাইতেছো? ঠিক আছে, বিয়ের পরে যে তবে খাইতেছো না এমন কথা না। তবে আসলে রান্না যা খাইছি বিয়ের পরে, মানে বিয়ের পর থেকে আসলে বিয়ের পরে আসলে আমরা বাসা নিচ্ছি যে আহ, এক এক মাস পরে আসলে বাসা নিচ্ছি। 1 মাস পর থেকে আসলে রান্না বান্নার দায়িত্বটা ওই নিয়ে নিছে, এরপর থেকেই আসলে নিয়মিত খাওয়া হচ্ছে, এর আগে বর্তমান। ওকে, তানজিদা আপু শুনছেন? এটা কে decide করতো? তানজিদা আপু শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ আপু, যেটা বলছিলাম আর কি, যে হচ্ছে ভাইয়াকে প্রথম রান্না করে কবে খাওয়া দেন? ও এটা কি বাবা, শুরুর এই দিকেই? তো মানে আরো আরো লম্বা কাহিনী। শুরুর দিকেই প্রায়, ও যখন আমার সাথে প্রথম প্রথম রিলেশনে জড়ায় তখন ওর কাছে অনেক রিউমার যায়, অনেক কথা যায়। তো কথা টথা যাওয়ার পরে ও একদিন শুনলো আমার এক্স গার্লফ্রেন্ড প্লাস আমার জুনিয়র ছোট বোন প্লাস বড় বোন প্লাস আরো যারা যারা আছে, খালা আম্মা চাচি, আরো যারা যারা আছে আমার ক্যাম্পাসে, যা যা লাগে সবাই নাকি আমাকে রান্না বান্না করে খাওয়ায়।
তো এই কথা শোনার পর থেকে সে খুব ডিজার্টেড হয়, এবং ডিজার্টেড হওয়ার পর থেকে আমাকে সে আর কোনোদিন রান্না বান্না করে খাওয়া নেই। একদিন একবারে নুডলস রান্না করে নিয়ে আসছিল সে আমার জন্য, যদিও নুডলসটা অনেক মজা ছিল। এবং তারপর থেকে আজ পর্যন্ত, শুধুমাত্র বিয়ের আগ পর্যন্ত আমি জীবনে কোনোদিন তার রান্না খাই নাই, আর বিয়ের পরেই তার রান্না বান্না খাওয়া শুরু করছি। আর সে, সত্যি কথা বলতে, সে রান্না বান্না অত বেশি করতে পারতো না। এখন বিয়ের পর সে আস্তে 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 শিখছে বিষয়টা। না, আমার চিন্তা ছিল যে যেটা সবাই করলো সেটা আমি কেন করব, সবাই তো ওরে খাওয়াইছে। বাস খাইছি সব দিক দিয়ে। হ্যাঁ সেটাই, সবাই তো ওরে খাওয়াইছে, বাই মি। আপনি ব্যতিক্রম কি করছেন তাহলে, যেটা অন্য সবাই করে নাই ভাইয়ের জন্য? বুঝি নাই, বুঝি নাই। ও বিয়ে করছে, তানজিদা বিয়ে করছে, এটাই ব্যতিক্রম। ভাই মানে আপু বললো যে হচ্ছে যেটা সবাই করে সে, আপু হচ্ছে বললেন যে যেটা সবাই করে সেটা হচ্ছে আপু এই কারণে করেন নাই, যেহেতু সবাই আপনাকে রান্না করে খাওয়ায় শাওন ভাইকে। তো আপু হচ্ছে ব্যতিক্রম কি করছেন শাওন ভাইয়ের জন্য সেই সময়ে? আচ্ছা, আমি জানিও কি অ্যান্সার দিবে, বলো না। কোনটা বলবো? বলো তুমি কি করছো আমার জন্য। তানজিদা, আমি কিন্তু হেল্প করতে পারি। তানজিদার মনে হয় ইয়েতে সমস্যা, যে নেটে সমস্যা হচ্ছে। হ্যাঁ, নেটে একটু ব্যতিক্রম একটা সমস্যা হচ্ছে। করছি আমি জীবনে, সেটা হচ্ছে আমি ওকে বিয়ে করছে, বাকিরা বিয়ে করে নাই, এটাই। আমি এটা একটু আগে বলছি। আমি জানতাম এই কোশ্চেনে এই অ্যান্সার আসবে, এটা আমি জানতাম, এই জন্যই আমি আইসা এসে বলছিলাম। I know. কয়েক সেকেন্ড আগে দিয়ে দিছি, বুঝছেন? আপনারা তখন ইন্টারনেটের কারণে ইয়ে ছিলেন না, তখন আমি বলছি তানজিদা বিয়ে করছে। মানে আপনাদের দুজনের আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমি যে বিয়ে করছি এর থেকে বড় আর কি হইতে পারে, মানে তোমার কথা। আমি হ্যাঁ, আমার দিক থেকে বিষয়টা এরকম যে ও যে আমারে পাইছে এটা ওর 7 জন্মের ভাগ্য। দ্যাটস ট্রু, অস্বীকার করার কিছু নাই। এগুলোর রিপ্লাই সব লাইভের পরে যাবে। সানজিদা আপু এবং তামজিদা আপু, ভাসানী হলে কি আপনাদের দুজনের কখনো দেখা হয়েছে কিনা, গেস্ট রুমে বা আশেপাশে পুকুর ঘাট? গেস্ট রুমে গেছি, কিন্তু ওর সাথে দেখা হয়নি। হলে না 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 ওই রোডেও কোনোদিন যায় নাই, না, ওর জন্য যায় নাই, আমার জন্য ওই রোডেই কোনোদিন যায় ওর নাই। জন্য যায় নাই, বাট আমার হচ্ছে ফ্রেন্ড ছিল ডিপার্টমেন্টের, ওদের জন্য আমার যাওয়া হয়েছে গেস্ট রুমে। আচ্ছা, মানে ভাইয়ের জন্য কখনো আসা হয়নি ভাসানী হলে? শায়ের ছিল, শায়েরের জন্য জন্য যাইতো। আমার যাওয়া হয়েছে, আমার ফ্রেন্ড অসুস্থ ছিল ওই সময়, ভাসানী গেস্ট রুমে আমার যাওয়া হয়েছে। এই তোমরা কোশ্চেনের আনসার দিচ্ছ না কেন? এই যে চুমকি আর আমি মেয়েদের দিলাম তো, ভালোবাসা লাল হয়ে যাচ্ছে। আমি হচ্ছে একবার গেছিলাম ভাসানী হলের সামনে, তারপর হচ্ছে সে আমার গেস্ট রুমে বসে রেখা, যে তার রুমে গেছে, এরপরে সে আধা ঘন্টা পরে ফেরত আসছে মেকআপ টেকআপ করে। সে ঘুমায় নিছে, একটা ছোটখাটো ন্যাপ নিয়ে নিছিল ভাই। আমাকে একটা কাজ দিয়ে দিছিল, সেই কাজটা করতে আমার সময় লাগছে, এখন আমি কি করতে পারি? না না, ও আরে চুমকি তুই বুঝলি না, ও উপরে যাবে, ব্রাশ করবে, হাত মুখ ধুবে, একটু হাগু করবে, তারপরে না আসবে। ক্রিম লাগাবে, তারপরে সে নামবে। হ্যাঁ, উপটান লাগাবে, তারপরে আসবে। হ্যাঁ, মাথায় তেল দিবে, মুখে ক্রিম দিবে, এভাবে। মাথায় আমি তেল দিই, এটা আমার পুরানো অভ্যাস, এটা কিছু করার নাই। মুখে যে ক্রিমটা মাখে সেটাকে বলবে। আপু আরেকটা বিষয় হচ্ছে যে ভাসানী হলের সামনের যে অংশটা অথবা গেস্ট রুম, এখানে অপেক্ষা করার মতোই কিন্তু জায়গা, এবং এখনো আমরা দেখি যে অনেকে এসে অপেক্ষা করে আধা ঘন্টা 1 ঘন্টা। না, আমাদের সময় এই চলটা ছিল না। আমাদের সময় আমরা দেখি নাই খুব বেশি মেয়ে ভাসানী হলে এসে তার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছে। আমাদের সময় যেটা ছিল, একটা গ্রুপ ধরে আসছে, পড়াশোনা করতেছে বা গ্রুপ ডিসকাশন করতেছে। আমরা গ্রুপ ডিসকাশন করতে দেখছি আমাদের গেস্ট রুমে। আর দেখছি হচ্ছে তোমার দুর্গাপূজাতে আমাদের হলে হলে মেয়েরা আসতো, এসে কিন্তু ঘুরতো। মানে আমাদের হলে তো পূজা হইতো না। আমাদের হলে হতো না, কিন্তু ওই সময় আসতো। আমাদের হলে পূজা হতো না, বঙ্গবন্ধু হলে হতো, আলবেন যে হলো সেই হলে যেত, আমিও যাইতাম। হ্যাঁ, গিয়ে দেখে আসতো। ওনারা কেউ ডাকে না। মানে আপুদের হলেও কি পূজা হতো? পূজা না, আমাদের মেয়েদের হলে তো মনে হয় পূজা হয় না, মেয়েদের হলে হয় না।
আমি তো দেখি নাই। আমি জানি যে একটা হলেই পূজা হইতো, সেটা হচ্ছে ইয়ে হল, বঙ্গবন্ধু হল। বঙ্গবন্ধুতে আমি একবার বঙ্গবন্ধুতে পূজা দেখছি। না, আলবেরুনিতে হইতো, আলবেরুনি। আচ্ছা, এটা আমার ইয়ে ছিল না, পরে তো বাইরে মণ্ডপ করে দিল একটা। এখন হচ্ছে বেশ কিছু হলে হয়, এবং আমাদের হলেও এর মাঝে একবার পূজা হয়েছিল ভাসানী হলে। আমাদের হলে হওয়ার কোনো মানে তাইলে হয়তো ভাই ওইটাই ফার্স্ট টাইম হয়েছে, কারণ আমাদের হল হওয়ার পর থেকে মানে কোনোদিন পূজা হয়নি। তাহলে সম্ভবত ওইটাই প্রথমবার হয়েছে ভাই। হয়তোবা। তবে আমাদের সময় যে সাউন্ড যেটা আসলে বলতেছিল, আমাদের ওই টাইমটাতে আসলে বড় আপুরা যারা আসলে আমরা যখন ফার্স্ট ইয়ারে মানে আমরা যখন ক্যাম্পাসে আসলাম তখন আসলে 33 ক্যাম্পাস থেকে যায় করে 33-এর আপুরা হয়তো বা হলের সামনে আসছে, কিন্তু 35, 36, 37 কিংবা 38 এই ব্যাচগুলোর আসলে কোনো আপুরা কিংবা আমাদের কোনো ফ্রেন্ডরা আসলে মানে আমাদের সামনে এসে কখনো আসলে ওয়েট ওরকম ভাবে করেনি। আমাদের টাইমটা এরকম ছিল না বিষয়টা, মানে আমরা মেয়েদের হলের সামনে ওয়েট করতো, বাট ছেলেদের হলের সামনে আসলে এরকম ভাবে ওয়েট করাটা মানে ছিল না, দেখি নাই আর কি আমরা। আহ, মেহেদী ভাইয়ের কাছে এখন জানতে চাচ্ছি আর কি, যে আপু তো আসছে অনেক পরে, আপনি এর মাঝে 5 বছর প্রায় ক্যাম্পাসে কাটাইছেন, আপনার ক্লোজ 3 জন মেয়ে জুনিয়রের নাম আমাদেরকে জানাবেন। বলো বলো। ভাইয়া বলো ভাইয়া। বিশেষ বিশেষ 3 জন, তবে আপনার সংখ্যাটা 5-এও নিয়ে যেতে পারেন, 5 জনের কথা বলতে পারেন যদি বেশি থাকে। কোনো প্রবলেম নেই, বলো। সংসারে আগুন লাগানো যাবে না আরে বলো বলো। এই মুহূর্তে সংসারে আগুন লাগানো যাবে না। এখনো কি এই অবস্থা আছে নাকি আগুন লেগে যাবে? বলো ভাইয়া বলো। সংসারে আগুন লাগানো যাবে না। কিছু মেইনটেইন করতেছে। বলো বলো বলো। কনফেস। তবে হ্যাঁ মানে একজনের নাম আসলে বলতে পারবো, জুনিয়র বলতে 41 ব্যাচের একটা মেয়ে ছিল, জুথি, ওর সাথে ভালো একটা ইয়ে ছিল। তারপরে 42-এর একটা মেয়ে ছিল জাকিয়া, ওর সাথেও একটা ভালো মানে যোগাযোগ ছিল আর কি। আন্ডারস্ট্যান্ডিং ছিল, এটা বল, আন্ডারস্ট্যান্ডিং ছিল একটা ভালো। আন্ডারস্ট্যান্ডিং না। ভাই এখন এত সংসারে আগুন লেগে যাবে। আর ধর 41, 42, 43, তার আগে তার আগে কি তার আগে কি বলো? তার আগে ওইরকম ভাবে আসলে ছিল না। আচ্ছা জান ভাই মানে কিছু জানলাতে বইলা দেন। সবার সাথেই আসলে যোগাযোগ ছিল, কিন্তু হ্যাঁ, মানে মানে ওরকম আমাদের কাজ যেটা করে। হয় সবার সাথে যোগাযোগ থাকে কিন্তু আদান প্রদানটা কম থাকে আর কি। আই নো কি অবস্থা, মানে দুজন দুজনের মধ্যে কিভাবে ডিফেন্ড দিতেছেন আপনারা? এটাই তো বন্ধুদের কাজ। হ্যাঁ, এটা হচ্ছে কাজ। আমরা একজন আরেকজনের পাশাপাশি দাঁড়াই। সানজিদা আপু, হুম। এই যে হচ্ছে ভাইয়ের সাথে পরিচয় বা আস্তে আস্তে স্থায়ী ভাবে একসাথে রিলেশনে যাওয়ার আগ পর্যন্ত আর কি, আগ পর্যন্ত সময়টুকুতে আপনার 3 জন ক্লোজ সিনিয়রের নাম আমাদেরকে জানাবেন, আমি বা সিনিয়র তাদেরকে একটু ভালো লেগেছিল। ভালো লাগছে আসলে এমন সিনিয়র, যেটা হচ্ছে যে আমি আসলে একটু ইয়ার টাইপের পাবলিক ছিলাম। ভালো লাগছে এমন সিনিয়র যারা ছিল সব বাইরের ডিপার্টমেন্টের, আসলে আমি আমাদের নাম ধামও জানতাম না। মেন কথা হচ্ছে এটা, মানে যেগুলো নাম ধামও জানা হয় নাই এরকম ডিপার্টমেন্টের কাউকে আমার তেমন আসলে ভালো লাগে না। আমি কখনোই ভাবি না যে ডিপার্টমেন্টে কিছু হবে। আর একটা জিনিস হচ্ছে আমি নিজের আরে ডিপার্টমেন্টেরই তোমাকে সিনিয়রের কথা শুনে সিনিয়রের ভালো কথাই লাগে বলতেছি, তোমাকে? অবশ্যই। না না, কথাবার্তা তো হইতে হবে, আমি তো বললাম ঠিক আছে। আমি সত্যি কথা তোমাদের মধ্যে কি বানায় কথা বলবো নাকি? আমি হচ্ছে মেইনলি মানে কার সাথে যে যোগাযোগ করবো, অ্যাকচুয়ালি আমি কার সাথে কথাই বলতাম না তেমন একটা। প্লাস অনলাইন অফলাইন কোনোভাবে আমি যোগাযোগ করার কখনো কারোর সাথে চেষ্টা করিনি, এটা একটা বড় সমস্যা ছিল। আর আমি অ্যাকচুয়ালি আমার নিজের ডিপার্টমেন্টের 42-এর সিনিয়র ছাড়া আমি 41-এর সিনিয়রদেরকে আমি চিনতাম না। আমি হচ্ছে ওর সাথে রিলেশন হওয়ার পরে বেসিক্যালি আমি 41, 40, 39 সব চিনছি। এর আগে আসলে আমি কারো মানে এমনও হয়েছে যে সিনিয়রদেরকে রাস্তাঘাটে দেখলে এসব দিয়ে প্রচুর ফাপড় টাপড়ের কাহিনীও হয়েছে, যে সিনিয়রদেরকে কেন চিনি না এরকম একটা ভাব। আসলে এটা আমার একটা দোষ যে আমি হচ্ছে মানুষের মানে চেহারা ভুলে যাই। মানে এটা যে আমার ডিপার্টমেন্টের সিনিয়র, একদিন হয়তো বা সিটিং হয়েছে, পরের দিন রাস্তা দেখে চিনি না, এটা আর কি। মানে এটা নিয়ে একটু খুব আমি ঝামেলায় একটা কথা বলি মাঝখানে। ভাইয়ের ক্ষেত্রে কি এরকম হচ্ছে কিনা যে না, বিষয়টাকে আমরা দুইভাবে দেখতে পারি। ভাইকে দেখা চিনি নাই, এই জন্যই ভাই হচ্ছে আইসা আমাকে বলতেছে সিনিয়র সিনিয়র দেখছো পাত্তা দিচ্ছ না। আচ্ছা, বিষয়টাকে আমরা দুইভাবে দেখতে পারি।
হ্যাঁ, একটা হচ্ছে যে সিনিয়র ওর সাথে প্রেম হওয়ার আগ পর্যন্ত যখন ও সিনিয়রদের সাথে যাইতো না, তখন আসলে একটা ভয় কাজ করতো যে না ঠিক আছে এখন যাব ওদের সাথে কথা বলবো, কি বলবে, কেমন ফাপড় দিবে, একটা ভয় কাজ করতো। যখন রিলেশনটা হয়ে গেল তখনই আই সালা কে দেখে দে কাকে, আয় এইবার সবার সাথে পরিচয় দিচ্ছে ব্যাপারটা না এরকম। ভাই আসলে সত্যি কথা, মানে ক্যাম্পাসে আসলাম এপ্রিলে, রিলেশন হইলো আমার সেপ্টেম্বরে। তো যেটা হয়েছে যে এর মাঝে আসলে আমি তেমন কোনো সিনিয়রদের সাথে আসলে ফ্রিলি কথা বলতাম না। এটা একদম হচ্ছে শেল্টার পেয়ে গেছি তো। হ্যাঁ, আর মাঝখান দিয়ে হচ্ছে এমন হয়েছে যে ডিপার্টমেন্টে কিছু কিছু ইনসিডেন্ট হয়েছিল এরকম যে আমি জানি না শুনি না, এমন ছেলেও বলতেছে তার সাথে নাকি আমার রিলেশন হয়ে গেছে, মানে চিনিও না যে সিনিয়র, সে সবার কাছে বলে বেড়াচ্ছে তার সাথে নাকি আমার রিলেশন হয়ে গেছে, মানে আমি তার চেহারাও চিনি না, তার নামও জানি না। নতুন কিছু না। তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে একটু বাজে একটা ইমপ্রেশন মানে ফার্স্টে আমার সিনিয়রদের প্রতি ক্রিয়েট হয়ে যাওয়ার কারণে আমার অ্যাকচুয়ালি তেমন মানে 42-এর সিনিয়রদেরকে ছাড়া আর বাইরে আমি কোনো সিনিয়র চিনতাম না, মানে আমার নিজের ডিপার্টমেন্টের 42। 42-এর একজনের নাম বলে দাও, 42-এর আচ্ছা, 42-এর যদি খুব ক্লোজ সিনিয়র বড় ভাই বলি, রবিউল ভাই 42-এর, তারপরে হচ্ছে ফাহিম ভাই, তারপরে আর কি আছে সিনিয়রদের নাম মনে মানে 42-এর অ্যাকচুয়ালি আসলে সব ভাইদের সাথে আমাদের রিলেশন খুব ভালো ছিল, এটা হচ্ছে কথা। তানভীর ভাই 42-এর, মানে আমাদের কারোর হচ্ছে নাম মনে রাখতে পারে নাই। 42 সম্পর্ক খুব ভালো ছিল। এর তো আমারও আছে যদি। হ্যাঁ না, না, অনেক আমাদের ভালো হচ্ছে লেগেছে 42 ভাইদের সাথে, কিন্তু নাম মনে রাখতে পারি না। আমার তো এই দোষ আছে, আমি 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 জিনিসটা বুঝি তোর এই জিনিসটা কেমন লাগে আর কি। আমি ধর রাস্তাতে হাঁটতেছি, একজন এসে বললো ভাই কেমন আছেন, কি খবর, এই কি অবস্থা, ভালো আছি, তোর কি অবস্থা, কেমন আছো, হ্যাঁ দিন তো ভালো খাইছোস, হ্যাঁ ঠিক আছে যাতে আল্লাহ হাফেজ। ভাই আপনি যে তো নাম অনেক পপুলার, ঘুরতে চাইলো ব্যাপার জানে। মানে আমার অবস্থা খুবই খারাপ ছিল ফার্স্ট ইয়ারে নিয়ে, মানে আমি হচ্ছে সিনিয়রদেরকে মানে আলাদাই করতে পারতাম না কোনোভাবে। এর মাঝখানে মনে হতো কি সবগুলার চেহারা একরকম দেখতেছি, সবাই এসে দল ধরে দাঁড়াইতো, তো মনে হচ্ছে সবগুলাই একরকম। তানজিদা তো শাওন রাস্তায় ভাই, হাঁটলে আমাদের যখন একজনের সাথে কথা বলি, কথা বলা শেষ হইলে তানজিদা আমাদের মুখের দিকে তাকায় বলে নাম কি বলো তো, আমি বলি জানি না। ও কোনো সময় বলতে পারে নাই। আমার মাথায় থাকে। আর সরি ফর দ্যাট, আমি সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি এখানে আর কি। শাওন ভাই, আপনার এই যে ক্লোজ জুনিয়রের লিস্টটা নিশ্চয়ই অনেক অনেক লম্বা, ওরে বাবা, মানে অগণিত, এই যে আপুও বলবে যে এটা অগণিত। কোনো প্রশ্ন হইতে পারে না। ওর লিস্ট আসলে কত ক্রস করে যাবে এটার কোনো হিসাব নিকাশ নাই। ওর জন্য আসলে এটা আমি কি বলবো, সো প্লিজ স্কিপ দিস কোশ্চেন। না স্কিপ করা যাবে না, আমি তারপরে শুনতে চাই, আমি শুনতে চাই। নিয়ারেস্ট ক্লোজ জুনিয়র কারা ছিলেন? বলো, নাম বলো। নাম কেন বলবো? কাকে নাম রেখে বলা কাকে যাবে না, নাম বলবেন? বলে চাকরি থাকবে না। না নাম সো বলো। নাম বলা যাবে না। আমার 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 হচ্ছে না রিলেশন সেই অর্থে কারোর সাথে ওরকম ছিল না, মানে ভাষা হ্যাঁ কথাবার্তা বলছি, দেখা সাক্ষাৎ করছি, ছিল ছিল বেশ অনেকগুলোই এই ছিল। ছিলোর মিনিং অনেক কিছু চলে গেছে। এই ছিলোর কোনো এইটা কিন্তু ভালগার হয়ে যাচ্ছে, এই অনেক ছিল কিছু এটা কিন্তু কোনো ভালগার হয়ে শেষ যাচ্ছে। নাই। এটা ঠিক না, এটা ঠিক না। আমি তো কনফিউজ করলাম যে না হ্যাঁ ছিল, মিথ্যা কথা বলে তো লাভ নেই। মানে আমি তো সাধু না, আসলে সত্যি কথা বলতে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। ছিল জুনিয়রদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল অনেকের সাথেই, ধরো 39, 40, 41, তারপরে আর নাই, এই আর কি 43, তারপরে 42 ছিল না। সবার সাথেই মোটামুটি ভালো সম্পর্ক ছিল। 42-এ কেউ ছিল কিনা মনে হয়, আমার আসলে ব্যাচ মনে থাকে না, এই আর কি। না, এত 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 সংখ্যা আসলে এত ব্যাস মনে রাখাটাও কঠিন। আর তোমার হচ্ছে কথা কি আপনাদের শুনতে পাচ্ছি না। কি করলাম, কি কোশ্চেন করলাম? মানে সংখ্যাটা এত বেশি, ব্যাস মনে রাখাটাও একটু কঠিন, টাফ হয়ে যায় আপনার ক্ষেত্রে। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, কি বললাম? হ্যাঁ, এই না, লাইনটা আমি আমি খুবই আমি সুন্দর কোশ্চেনটা ছিল। বুঝি না, আমরা পরে কোশ্চেন ধন্যবাদ শুভ, তোমাকে এই লাইনটা খুবই ভালো ছিল। আমরা আমরা আমি আমি শুনি না আসলে। সো নেক্সট কোশ্চেন প্লিজ। এবং হচ্ছে ভাই হচ্ছে সম্ভবত যে কোন জুনিয়র রাগ করবে কার নাম বললে, এই কারণে হয়তো নাম মানে ফার্স্ট এক্স্যাক্টলি, টপ মানুষের 3 নামটা মনে আসলে আমাদেরকে প্রশ্ন করতে ভালো লাগে জানাবেন না। না। এবার হচ্ছে আমরা আপুর কাছে শুনতে চাই আর কি, ভাই আসার আগ পর্যন্ত টপ 3 জন সিনিয়রের নাম। শাওন ভাই দিতেছে কেন তুমি দেখো? হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তোমার দিতেছে কেন?
ওরকম না কিছুই পানি। না না, ওর হাসির পেছনে কারণ আছে, সেটা হচ্ছে আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। কারণ হচ্ছে আমার গণ্ডিটা অনেক ছোট এবং হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানবে যে আমি আসলে খুব কম মানুষদের সাথেই চলাফেরা করি এবং যাদের আমি পছন্দ করি তাদের সাথেই দেখা যায় যে আমার সময় স্পেন্ড করা হয়। আমার সিনিয়র বলতে ক্যাম্পাসে খুব কাছের সিনিয়র কেউ নেই। এইভাবে তাকানোর কিছু নেই, ইটস ট্রু। হ্যাঁ শাওন ভাই, ঘটনাটা সত্য, আপনি এইভাবে তাকাবেন না। হ্যাঁ, আহ, যাক, তোমরা যখন জাস্টিফিকেশন দিয়ে দিচ্ছ তখন আমার কিছু বলার নাই। আহ, আপনাদের দুজন, তানজিদ আপু এবং শাওন ভাই, দুজনের কাছে জানতে চাচ্ছি যে ক্যাম্পাসের কোন পরিবেশটা বা কোন সময়টা সব থেকে বেশি ভালো লাগে? বৃষ্টি, শীত, নাকি সেন্টার ওর ফিল্ডের ভালো চাঁদ? লাগে শীত, ওর ভালো লাগে শীত, আর আমারও শীত ভালো লাগে। মানে চাঁদ থাকলে তো সেটা কোনো কথাই নাই, আমি গালাগালি দিতাম প্রচন্ড চাঁদ দেখলে, যে সেই রকম সুন্দর, মানে ভাষা পাইতাম না এক্সপ্রেস করার সেন্সর, যার জন্য এখানে বলতেছি না। আমরা সবাই মোটামুটি বলতাম যে আই সালা সেই রকম চাঁদ উঠছে, এরকম বলতাম আর কি। আমার খুব ভালো লাগতো শীতের রাত, খুব ভালো লাগতো। শীতের সকালে কখনো ঘুরতে আমি বের এখনো মিস করি হয়েছিলেন? ক্যাম্পাসে শীতের রাত, আমি খুব মিস করি। শীতের সকালে আমার মনে পড়ে যতটুকু একদিনই, একদিন, এর থেকে বেশি কখনো হয়নি, সুযোগ হয়নি। শীতের সকালে ভাই কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো না বাইরে হাঁটতে যাবো? ক্যাম্পাসে শীতের মধ্যে ঘুমানোতে কি আরাম, এটা তো তুমি ভালো করে জানো। আমাদের কৃষ্ণপ্রসাদ মন্ডল বন্ধু কোশ্চেন করছে, মেহেদি কি লজ্জা পায় নাকি, কথা কয় না মেহেদি? হ্যাঁ, আমার বন্ধু কৃষ্ণ বলতেছে, আমি তো কথা বলতেছি কিন্তু আমি তো সুযোগ পাইতেছি না। তোমরা বলো, আমি শেষ করো। আচ্ছা না, তোমাকে ফ্লোট দিলাম, শুভ ওকে ওকে কোশ্চেন করো। আর হচ্ছে আহ, মেহেদী ভাইয়ের কাছে এবার জানতে চাচ্ছি, ক্যাম্পাসে কোন সময়টা আর কি বেশি ভালো লাগে বা বেশি উপভোগ্য? শীতের সময়টা আমি বৃষ্টিতে শীতকাল ভিজেছেন? একদম পছন্দ করি না, মানে আপুর? আমার বৃষ্টি, আমি বৃষ্টি, শীতকাল আমার একদম পছন্দ করি না। বৃষ্টিতে কি একসাথে ভিজেছেন কখনো? হ্যাঁ, বেশ কয়েকবার আমাদের বৃষ্টিতে ভেজার রেকর্ড আছে। ইচ্ছাকৃত ভাবে না, অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত ভাবে না, ভাবে। অনিচ্ছাকৃত ভাবে। অথবা কোনো একদিন হচ্ছে, একবার আমার মনে আছে তখন আমার ফাইনাল চলতেছিল, ওই যে ঢাকা থেকে আসলাম, হ্যাঁ 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 আমার ফাইনাল পরীক্ষা চলতেছিল, আমি ঢাকা থেকে আসলাম, ওই দিন হচ্ছে ওর মেবি মাস্টার্স এর কোনো একটা ঝামেলা ছিল। তো পরে হচ্ছে আমাকে দেরি থেকে পিক করতে যায়, এমন ঝুম বৃষ্টি নামছে, কোনো মানে রিক্সার কোনো কিছু পাওয়া যাচ্ছে না। পরে ভিজতে ভিজতে হলের দিকে গেছিলাম। মানে বেশ কয়েকবার ক্যাম্পাসে বৃষ্টিতে ভেজা হয়েছে, বেশ কয়েকবার, 3-4 বার হবে। যদিও আমরা আমাদের ক্যাম্পাস লাইফে প্রেম করার রেকর্ডটা খুব কম। আচ্ছা। মানে ক্যাম্পাসের শীতটা আসলে সুন্দর, মানে বৃষ্টিটা অবশ্যই সুন্দর, অনেকের কাছে লাগতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বৃষ্টি একদম পছন্দ করি না, এই কারণে বৃষ্টি ভালো লাগে না। কিন্তু ক্যাম্পাসের শীত আর ওই শীতের সকালটা অনেক সুন্দর। সঞ্জিদা আপু, এই বিয়ের আগের পরিবেশটা কেমন, যেমন ছিল আর কি, ভাই যেমন ছিলেন, পরেও কি ঠিক তেমনই আছেন নাকি অনেক পরিবর্তন হয়ে গেছেন? আমার জামাই আগেও ব্ল্যাক এন্ড, মানে আমার বয়ফ্রেন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, এখন সে আমার প্রাক্তন বয়ফ্রেন্ড এবং বর্তমান জামাই, সে এখনো ব্ল্যাক এন্ড হোয়াইটই আছে এবং ব্ল্যাক এন্ড হোয়াইট পরেও আছে, সে অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক এন্ড হোয়াইট। মেহেদী ভাই, একই প্রশ্ন আপনার কাছে। না মানে চুমকির চেঞ্জ হয়েছে অনেক। হ্যাঁ, মানে চেঞ্জ হয়েছে বলতে আহ, এখন অনেক রেসপন্সিবল, এইটা এই জিনিসটা আমি স্বীকার করি। এখন অনেকটা রেসপন্সিবল, সেহেতু আগে অনেক কালারফুল ছিল, অনেক বেশি মানে অনেক বেশি ঘোরাফেরা করতো, অনেক বেশি উড়াউড়ি করতো। এখন একটু একটু শান্ত হচ্ছে আর অনেক বেশি রেসপন্সিবল হচ্ছে, দ্যাটস ইট। এটা আসলে ওর দিক থেকে আসলে আমার বেস্ট পাওয়া। ওইটা পরে বলতে শুভ। এখন আপনাদের দুজনের মানে কোন বিষয়গুলো পারস্পরিক বেশি ভালো লাগে, আর কোন দোষ বা যেগুলো না থাকলে আরো বেশি ভালো লাগতো বা ভালো হতো? আচ্ছা, বলো। হ্যাঁ বলো বলো। প্রচন্ড অগোছালো,
প্রচন্ড অগোছালো। হ্যাঁ, আমার আমার হচ্ছে বাসায় যদি একটা লুঙ্গিও থাকে, সেই লুঙ্গিটা হচ্ছে জায়গা মতো থাকে। লুঙ্গির আমার একটা জায়গা আছে রাখার, ওইটার বাইরে কোনো কিছু থাকে না। হ্যাঁ, কিন্তু ওর কোনো কিছু জায়গা মতো থাকে না। যাক, তুই তো তার লুঙ্গি পরার অনুমতি পাস। হ্যাঁ, লাকি। তবে হচ্ছে মানে সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে ও আসলে চিন্তা করে যে মানে ও আসলে আমার আসলে কি দরকার এই বিষয়টাও আসলে ও মানে প্রেডিক্ট করতে পারে যে মানে আমি এখন মানে অফিস থেকে আসছি, মানে ও আসলে ওই আহ, ওরকম না যে পানিটা এক গ্লাস পানি আগায় দিল আমার, মানে অফিস থেকে আসছি এক গ্লাস পানি দিল আমাকে, মানে বিষয়টা ওরকম না। মানে ও হচ্ছে মানে বুঝতে পারে যে আমার আসলে আমি একটা কাজ করতেছি, আমার আসলে এই বিষয়টা এখন দরকার হয়। এক কাপ চা হইতে পারে, সেটা লাঞ্চ হইতে পারে, সেটা নাস্তা হইতে পারে, মানে যাই লাগুক মানে না কেন ও কমফোর্ট আসলে জোনটা feel এনশিওর করতে পারে। করতে এই পারে, বিষয়টা আসলে বোঝে। খুবই অ্যামেজিং। এবার আমি বলবো হুম। আমার যেটা হ্যাঁ, হচ্ছে শিওর। একেবারে অপছন্দের যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি অগোছালো ঠিক আছে, কিন্তু সে হচ্ছে প্রচন্ড অলস। মানে সে হচ্ছে অফিস থেকে আইসা মানে তারে ঠেলা লাগে লিটারালি, যে হ্যাঁ ধাক্কানো লাগে যে যাও ফ্রেশ হও, যাও ফ্রেশ হও। এখন তো কোভিড আসার পরে একটু তাও চেঞ্জ হয়েছে, তাকে প্রত্যেক কাজের জন্য ধাক্কানো লাগে। এবং সবচেয়ে বেশি বিরক্ত লাগে যখন কোথাও আমি ট্যুরে যাইতে নেই, ট্যুরে যাওয়ার আগ থেকে এটা শুরু হয়। যদি ট্যুরে যেয়ে এটা হয়, যদি ওখানে গিয়ে এটা হয়, যদি ওখানে গিয়ে সেটা হয়, মানে নেগেটিভ প্রেডিকশন জীবনে এত একটা মানুষ করতে পারে, এটা আমি ওরে না দেখলে আমি জানতে পারতাম না। এবং প্রত্যেকবার নেগেটিভ আমার শুরু হয় নেগেটিভ দিয়ে, আমি কি করতে পারি? প্রত্যেকবার নেগেটিভ প্রেডিকশন করে নিজে যা টুরে খাইতে হয়ে থাকে, নিজে এনজয়মেন্ট মানে নিজে আর এনজয় করতে পারে না, আমি আমার মতো টুক দিয়ে চলে আসি। এটা হচ্ছে। আর ভালো দিক বলতে এটা হচ্ছে আমি অগোছালো, তো সে গোছালো, এটা আমার জন্য খুবই উপকার হয়েছে। কারণ আমি এমনি হচ্ছে মানে বুঝাইতে আমার খুব বিরক্ত লাগে, তো ও যেহেতু গোছগাছ করে রাখে, তো সেক্ষেত্রে আমার জন্য এটা খুবই মানে সুবিধাজনক ব্যাপার স্যাপার হয়েছে আর কি। মানে অ্যাজ এ জামাই হিসেবে জামাইটা গুছালো, এটা আমার জন্য খুব ভালো। রান্না বান্না করে খাওয়াই কে? ঠান্ডাটা হবে, এটা একটা ভালো, একটু ঠান্ডা চুপচাপ থাকে, কিন্তু সবসময় চুপচাপ থাকে না, আবার পায়ে পাড়া দিয়ে ঝগড়াও করতে হয়, সেটাও আবার খুব বাজে জিনিস। রান্না বান্না করিস নাকি মাঝে মাঝে? হ্যাঁ, রান্না বান্না কি করা হয় মাঝে মাঝে? রান্না বান্না তো আমিই করি, রান্নাটাও করে। রান্না বান্না আমি বেসিক্যালি করি। আর আমি যদি কোনো কারণে পারিস? খুব তুই কিছু পারিস নাকি তুইও আমার মতন? কি আমি? তুমি বলো। ও আচ্ছা, সুমন হচ্ছে খুব ভালো খিচুড়ি রান্না করতে পারে, খুব ভালো মুরগির মাংস রান্না করতে পারে, এবং আরেকটা জিনিস হচ্ছে সে খুব ভালো কফি বানাইতে পারে। মানে আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট তার কফি। আর হচ্ছে মাঝে মধ্যে যেটা হয় যে ওর ক্ষেত্রে যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে কোনো কারণে বিপদে পড়লে অ্যাটলিস্ট টেনশন করতে হয় না, ও চালায় নিতে পারে, মানে চালানো যাবে এরকম অবস্থা থাকে আর কি। তো তবে মানে চুমকি আসলে সবকিছুই মানে সবগুলোই রান্না করতে পারে। ওর হচ্ছে গরুর মাংসটা খুব অ্যামেজিং হয় খাইতে, আর হচ্ছে বিরিয়ানিটা খুব অ্যামেজিং হয়। মানে ও আসলে ভর্তা থেকে শুরু করে মানে চিংড়ি মাছ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমার শাশুড়ি আসলে ওরে এই বিষয়গুলা খুব সুন্দর করে শিখাইছে। মানে একটাই মেয়ে তো মানে শিখে ফেলাইছে আর কি। এই জন্য আমার মানে আমি একদম বেঁচে গেছি, আমার কোনো সমস্যা নাই, আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো কষ্ট নাই। এই জিনিসটা আমি স্বীকার করতে পারি। সব শাশুড়ির এরকম শেখানো উচিত, তাহলে জামাইগুলো একটু সুখে থাকবে। আমার জামাই আম্মা তো আমার বিয়ের আগে আমার জামাইকে দুই চোখে সহ্য করতে পারে নাই, কিন্তু আমি জানি না কিভাবে জানি 28 এপ্রিলের পরে পুরা মুদ্রায় পিঠে ঘুরে গেছে। এখন উল্টা আমার দোষ বেশি, জামাই অনেক ভালো ছেলে, অনেক ভালো ছেলে। মানে জামাইয়ের গুণগান শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে যাই। ভালো। তানজিদা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। এই বিয়ের আগে ভাইয়ের কোন বিষয়গুলো বেশি খারাপ লাগতো, আর পরে এখন কোন বিষয়গুলো সবথেকে বেশি ভালো লাগে? নড়ে চড়ে বসতেছে, বুঝতেছো না? বিয়ের আগে খারাপ জোরে বলো। লাগতো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খারাপ লাগতো। বিয়ের আগে যেটা খারাপ লাগতো বিয়ের পরে ওইটাই খারাপ লাগে। সেটা হচ্ছে ও প্রচন্ড ভুলোমনা, ও ভুলে যায় সবকিছু, ওর কোনো মানে কিছুই আপনাকে মনে বাদে থাকে না। সবকিছু ভুলে যায়? আমাকেও ভুলে যায়, ওকে মনে করায় দিতে হয়। এবং ওর অনেক
কিছু এরকম হয় যে আমার মাথায় রাখতে হয় যে শাওনের এই জায়গায় এরকম একটা স্কেডিউল আছে, ওখানে যাওয়া লাগবে, এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হয়। এখন এগুলা নিয়ে খুব টেনশনে ছিলাম, কিন্তু আসলে আল্লাহ বাঁচাইছে যে ওর চাকরিটাও ঠিকঠাক মতো মনে রাখতেছে, এছাড়া আর কিছু আমার আর দরকার নাই। আর এমনিতে ভালো দিক বলবো যে সবসময় একটা জিনিস আমি খুব পছন্দ করি ওর, সেটা হচ্ছে ও প্রচন্ড ঠান্ডা মন মানসিকতার মানুষ, এবং ও এত সুন্দর করে ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করে। ও কখনো আমি ওকে দেখি নাই যে প্যানিক করে কোনো বিষয়, সেটা যত বড় প্রবলেমই হোক, ও কখনো প্যানিকড হয় না। এটা আমার মনে হয় একটা বেস্ট কোয়ালিটি। শাওন ভাই, হ্যাঁ, বিয়ের আগে আপুর প্রতি কোন বিষয়গুলো ভালো লাগতো এবং বিয়ের পরেও কোন বিষয়গুলো ভালো লাগে? শুনো একটা সত্যি কথা বলি এখানে তোমারে, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস বিশ্বাস করি, আল্লাহ যার জন্য যখন যেটা দরকার তখন তার ঠিক সেটাই দেয়। তো বিয়ের আগে আমি যা ছিলাম, হ্যাঁ, তো ওই বিয়ের আগে আমি যা ছিলাম তা তো ছিলাম, তো ওইটারে লাগাম দেওয়ার জন্য, কন্ট্রোল করার জন্য তার আবির্ভাব, এবং সে আমারে পুরা গলায় দড়ি বাইন্দা মুখে মুখুলি লাগায়া, গরু যেরকম ভিতরে আটকায় রাখে ওইরকম সুন্দর মতো মুখুলি টুকুলি দিয়া একদম টান দিয়া ধরে রাখছে। এটা আমার খুব ভাল লাগছে। কেন ভাল লাগছে? ধরো আমি আমি অনেক কিছু বুঝতাম না আগে, হ্যাঁ, সেই জিনিসগুলা বুঝতে পারছি একটা একটা করে, সেই রিয়েলাইজেশন গুলো আমার ভেতরে আসছে। আমি বিয়ের আগে যা ছিলাম, এখন যা আমাকে কেউ এক করতে পারবে না। আমি পুরা ডিফারেন্ট। আমি বিয়ের আগে একরকম ছিলাম, বিয়ের পরে আর এক রকম, মানে একদম ডিফারেন্ট। তবে কিছু কিছু ইনস্টিংক্ট তো থেকে যায়, যেমন আমার ভেতরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি আমার যখন যা ভালো মনে হয় তখন তাই করি, এটা এখনো আছে, তবে একটু কন্ট্রোলড। আর ওর যেটা আমার বেশি ভাল লাগতো সেটাও খুব পজিটিভ, আর ওর যেটা খারাপ লাগতো সেটাও খুব নেগেটিভ। যখন ওর কোনো কিছু ভালো লাগবে, বুঝতে পারো না, আমি বুঝছি, যখন ওর কোনো কিছু ভালো লাগবে সেটা নিয়েও খুব পজিটিভ, এবং সেটা আমার খুব ভালো লাগে, যেভাবে সে পজিটিভিটিটা প্রকাশ করে সেটা আমার খুব ভালো লাগে। যেমন একটা মানুষের সাথে যখন ও কথা বলে, আমি আমি শিওর সাথে প্রায় প্রতিদিন কথা হয়, ও ও এই পারবে যে যখন ও একটা মানুষের সাথে কথা বলে পজিটিভলি, তখন সে এমন ভাবে কথা বলে যেন সে তার অন্তরের কেউ বা ওইরকম কিছু। আবার যখন হচ্ছে একটা মানুষের সে দেখতে পারে না, সে এমন ভাবে ইগনোর করে, মানে তার আশেপাশে কোথাও সে থাকবে না, এবং সে আমার জন্য প্রত্যেকটা জায়গায় নেগেটিভ। ওই যে মেহেদি যেরকম মানে স্টার্টিং এ নেগেটিভ, যখন কোনো কিছু হয়, একদম স্টার্টিং যখন কিছু হয়, তখন ওর মাথায় আগে নেগেটিভ, ও নেগেটিভ ছাড়া ভালো কিছু চিন্তাই করতে পারবে না। আগে তো নেগেটিভটা পরে চিন্তা হচ্ছে করা উচিত। ওকে বোঝানো লাগে যে এটা নেগেটিভ না, যে এরকম পজিটিভ, এরকম এরকম বিষয়গুলা এরকম। বাট কি বলবো, কিছু বলার নাই। মেহেদি ভাই আমার জিনিসটা বুঝতে পারবে ঠিকঠাক। আমিও চুমকির বিষয়টা বুঝতে পারছি। ভাই বুঝেন আমার দুঃখটা এবার। তবে হ্যাঁ, আমি আমি ওর প্রতি খুব কৃতজ্ঞ যে ওর সাথে আমার বিয়ে হয়েছে, এটার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। কারণ আমি ওর সাথে বিয়ে না হলে এতদিন পর্যন্ত হয়তো বিয়ে হইতো না, আমি জানি না আসলে কি হইতো। বিয়ে হয়তো বড় তো লাইফটা চেঞ্জ হইতো না, ওইরকমই থাকতো। উড়নচুন্নি টাইপেরই থাকতাম। আমি খুব ছন্ন ছাড়া মানুষ, খুব অগোছালো মানুষ। আমি এখন একটু লাইনে আসছি আর কি, দড়ি টড়ি গলায় লাগাবো। বড়াই লাগাম দেওয়ার জন্য আপুর মতো একজন দরকার ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, কি কি বললেন? লাগাম দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ, তার হাতেই ছিল। আহ, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আর কি। আমরা এই পর্যায়ে একটু ক্যাম্পাস সম্পর্কে জানতে চাচ্ছি আর কি, আপনাদের গণরুমের স্মৃতিটা। শুরুটা করতে চাই মেহেদী ভাইকে দিয়ে। গণরূপের স্মৃতি। মেহেদী ভাই এবং শাওন ভাই যেহেতু 38 এবং একসাথে ভাসানি হল, একসাথে আপনারা বলতে পারেন। গণরূপের স্মৃতি আমারে কতক্ষণ দেয়া যাবে সময়? ভাই বলেন, তুই তো বেশি 3-4 কথা মিনিট। বলিস না, তুই বল না, তুই আমি বল। 2-3 মিনিট সময় নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই। গণরুমে আমি প্রথম দিন আমাদের মানে ক্লাস শুরু হয় 26শে এপ্রিল। আমি 26শে এপ্রিল হলে উঠিনি, আমি উঠছিলাম 27শে এপ্রিল। হ্যাঁ, Same.
উঠে দেখি যে হচ্ছে আমি আমার আমার ডিপার্টমেন্টের 10 জনের অ্যালট হচ্ছে এক হলে 10 জনই একটা রুমে উঠছে 120 নাম্বার রুমে। আমিও 120 নাম্বার রুমেই উঠলাম। আহ, যে আহ, আমি যা দেখলাম যে সবাই ওইখানে প্রায় 50 জন, 4 জনের রুমে 50 জন ঘুমাচ্ছে। ঘুমানোর মতো স্পেস নাই। আমার আমার ক্যাম্পাস লাইফের প্রথম বন্ধু বাপ্পি বাপ্পি আমার বলে, দোস্ত এইখানে ঘুমানো সম্ভব না, হ্যাঁ আমরা চল বাইরে দিয়ে ঘোরাফেরা করি। পরে বাইরে ঘুরতে গেলাম, ঠিক আছে কোনো সমস্যা নেই। এইভাবে আমরা প্রায় মাসখানেক বাইরে ঘুরে ঘুরে কাটাইছি, কারণ হচ্ছে আহ বাইরে থাকতে ভালোই লাগতো, সংসপ্তকে ঘুমাইছি। আর পরে আমরা যখন আস্তে আস্তে এক রুমে 20 জন 25 জন হওয়া শুরু করলাম, মানে রুম গুলা মানে আস্তে আস্তে ডিস্ট্রিবিউট হওয়া শুরু করছে আর কি। 50 জন থেকে আমরা মাস দুয়েক পরে হয়তো বা 20 জন 25 জনের নামছিলাম। তারপরে 10 জন 8 জন 12 জন এরকম ছিলাম। পরে আমরা হচ্ছে ইউআরপি তো আমরা আর হচ্ছে জিওগ্রাফির সাথে আমরা একটা কোরাম করি। হ্যাঁ, আমরা হচ্ছে ইউআরপির 10 জন আর জিওগ্রাফির ওরা প্রায় 8-9 জন। আমরা মোটামুটি 20 জনের মতো এক রুমে ছিলাম। 120 নাম্বার রুমে হচ্ছে আমাদের তো হলে তুমি জানো যে 4টা লকার। হ্যাঁ, 120 নাম্বার রুমে 4টা লকার, কিন্তু 3টা লকার হচ্ছে ভাঙা, একটা লকারই হচ্ছে ভালো। হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি আমি বাকি 19 জনকে যেভাবেই হোক কনভিন্স করে লকারের চাবিটা আমি নিয়ে নিয়েছিলাম, এবং আমি আর কাউরে কোনোদিন কোনো কিছু রাখতে দেয়নি সেই লকারে। ভাই আমি হচ্ছে একটু যুক্ত করতে চাই যে সম্ভবত 120 অথবা 22 নম্বর রুমে আর কি একটা হয়তো সুইসাইডের কোনো ঘটনা ঘটছে কিনা আপনাদের সময় বা আপনাদের কাছাকাছি না সময়, না, এবং এটা রুম হচ্ছে তালাবদ্ধ ছিল কিনা? আমাদের অনেক আগে। আমরা যে রুমটাতে ছিলাম 120-এই একটা সুইসাইডের ইয়ে আছে। আসলে সুইসাইড না, এটা আসলে মানে এটা একটা মানে যাই ছিল ছিল একটা কিছু একটা, এটা আসলে বলা উচিত না এভাবে। সুইসাইড ছিল কিনা এটা একটা বিতর্কিত বিষয়। আমরা যতদূর জানি এটা একটা বিতর্কিত বিষয় ছিল, এটা নিয়ে কথা আছে। অনেকে বলে সুইসাইড, অনেকে বলে মেরে ফেলা হয়েছে, এরকম অনেক কিছু ছিল। যাক, সেই 120 বিতর্কে আমরা যাব নাম্বার না, রুমে কিছু একটা ছিল আর কি। মানে আমরা 38তম ব্যাচ যখন 120 নাম্বার রুমে উঠি, 120 নাম্বার রুমে টানা আমাদের 5 আমাদের বছর। room টা- আমাদের সময় তো বোধহয় ইয়া ছিল, অফ ছিল, আমাদের সময় খুলে দেয় ফার্স্ট। হ্যাঁ, আমাদের সময়ই টানা 6 বছর পরে প্রথম খুলে দেয়। ঠিক আছে, আমরাই মানে ফার্স্ট উঠি। তবে আমাদের কাছ থেকে 2-3 জন রুমমেট, মানে আমরা যারা একসাথে উঠছিলাম 120-এ, এদের মধ্যে 2-3 জন যখন আমরা যখন এই বিষয়টা সম্পর্কে জানলাম, জানার পরে 2-3 জন আমাদের রুম থেকে চলে গেছে আপনা আপনি। তারা নাকি রাত্রেবেলা মানে কিছু স্বপ্ন টপ্ন দেখছে, মানে খারাপ স্বপ্ন। কারণ ওই যে লোকজন যখন চিন্তা করে একটা কিছু খারাপ একটা কিছু নিয়ে রাত্রেবেলা একটা দেখে, হ্যাঁ হ্যাঁ, ওই ভয় পেয়ে আমাদের কাছ থেকে 1-2 জন লিভও করছে আস্তে আস্তে। ইভেন আমাদের মধ্যে আবার 2-3 জন ছিল মানে একটু মানে ফাহাদ ক্যাটাগরির লোকজন, মানে আচ্ছা, ফাহাদ আসলে কোন ক্যাটাগরির আমি একটু জানতে চাই। হ্যাঁ, কিছু লোক ছিল মানে ফাহাদ ক্যাটাগরি। আমরা না, আবার ফাহাদ প্ল্যান ফাহাদ করছিলাম আসলে যে কোন ক্যাটাগরি এটা একটু ক্লিয়ার করতে হবে। আই এম নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। ফাহাদ একটা স্পেশাল ক্যাটাগরি। ওটা মানে ওর মানে ইয়েটা আলাদা, বিষয়টাই আলাদা। ফাহাদের মতো কিছু লোকজন আমার লোকজনকে ফাহাদকে আমি নক ভয়ও করবো, দেখাইছে আমি কি বলছি। যে এই রুমে থাকলে এটা হবে এটা হবে, এরকম ভয়ে 1-2 জন রুম ছেড়া গেছেও আর কি। এটা আমাদের কাজে লাগছে, আমাদের রুমমেট কমে গেছিল। তবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত 120-এ 10 জন ছিলাম একসাথে, মানে আমাদের কোনো সমস্যা হয়নি। আর পরে আমি যে উঠলাম হচ্ছে মানে এর পরেরটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে একটা ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স। না ভাই 120-এর লকার গুলো তো হয়তো তাহলে দীর্ঘদিন দীর্ঘ 6 বছর বন্ধ ছিল, আপনারাই কি প্রথম খুললেন তখন? আপনি এক্স্যাক্টলি, আমরাই প্রথম খুলছিলাম। 3টা লকার আমরা ভাঙছিলাম, একটা লকার আমরা ইচ্ছাকৃত ভাবে মানে ঠিক রাখছিলাম। সেই একটা লকারের চাবি আমি পরে দখল করছিলাম, কাউরে আর কোনোদিন দেইনি। লোকজন এটা নিয়ে আমার উপরে খুব ক্ষিপ্ত ছিল, জিওগ্রাফির ওরা, খুব গোছালো মানুষ তো লকার যে আমি লকারের চাবি দখলে নিয়ে নিছিলাম, কাউরে দেইনি। মানে কেউ কোনো কিছু রাখতে হইলে আমার কাছে আগে বলা লাগতো, আমার কাছে দেয়া লাগতো, আমি রেখে দিতাম। কাউরে আমি কোনোদিন কোনো কিছু ওই চাবি মানে আমি ওই রুম ছাড়া রাখ পর্যন্ত কাউকে আমি কোনোদিন দিইনি। পরের এক্সপিরিয়েন্সটা আমার খুবই ইন্টারেস্টিং। পরে আমি 120 থেকে আরো 2টা রুম চেঞ্জ করার পরে আমি 235-এ যাই গণরুম থেকে। আমার ফার্স্ট রুম এবং লাস্ট রুম হচ্ছে মানে সিঙ্গেল বেড পাওয়ার রুম হচ্ছে 235। 235 নাম্বার রুমে আমি 3বার উঠছিলাম, আমাকে 3বার নামানো হয়েছে। এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, বাট মজা পাইছিলাম।
ঠিক আছে, এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আচ্ছা, শাওন ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনার গণরুম স্মৃতি যদি আমাদেরকে সাথে একটু শেয়ার করতেন, আমরা হচ্ছে যেহেতু আমরা 26 তারিখে উঠলাম। 26 তারিখে আমি আসলে সেকেন্ড টাইমার ছিলাম। তো আমি ফার্স্ট টাইমে এসে পরীক্ষা দিছিলাম এমএইচ হলে থেকে। এমএইচ হলের ভাই নেতা ছিল তখন সোহেল ভাই। সোহেল ভাইয়ের রুমে থেকে পরীক্ষা দিছিলাম, ইংলিশে চান্স হয়েছিল। তো একটা সিটের জন্য আমার 37-এ ইংলিশে ভর্তি হওয়া হয় নাই, আমি ওয়েটিং এ ছিলাম। তো আমি টাকা পয়সা নিয়ে গেছিলাম। তো আমার আগেই যে ছিল সে ভর্তি না হলে আমি 37-এই ভর্তি হয়ে যেতাম ইংলিশে। বাট ফরচুনেটলি আমার ভর্তি হয় নাই বা আমি চান্স পাই নাই, কারণ ইংলিশের মানে আমার যে অবস্থা, তাতে করে আমি ভর্তি হইলে মনে করো শেষ, আমার আর পাস করা লাগতো না আর কি। তা এখন আমি যখন 38-এ চান্স পাই, ছাব্বিশ ছাব্বিশ তারিখে ও তো বললোই 26 তারিখে আমরা ঢুকছি, আমি যাই 27 তারিখ। কারণ 26 তারিখে আমি ছিলাম এসএসবি তে। 36-এ রাজীব ভাইয়ের রুমে ছিলাম। 36-এ রাজীব ভাই ছিল হিস্ট্রির, উনি এখন বিসিএস ক্যাডার, খুলনাতে আছে। রাজীব ভাইয়ের রুমে থেকে আমি পরীক্ষা দিছি, এবং আমার বাসার পাশের লোক, ছোটবেলা থেকে একসাথে স্কুলে গেছি, আমার 1 বছরের সিনিয়র ছিলেন। তো ওই জন্য ফার্স্ট রাতটা আমি তার ওখানে কাটাই। সেকেন্ড রাতে এসে আমি উঠি 145 নাম্বার রুমে। হ্যাঁ, 145 নাম্বার রুমে, এবং সেখানে দেখি আমি প্রচুর মানুষ। আমি ঢুকেই আমার ভালো লাগছে, আমি ভয় পাই নাই, আমি ঢুকে আমার ভালো লাগছে, এই শালা আমি তো এইবার মজা নিব, মজা করে থাকুম, সবাই আড্ডা দিব একসাথে। আমি আবার একটু আড্ডা পাগল মানুষ, আড্ডা দিতে ভালো লাগে, কথাবার্তা বলতে ভালো লাগে। আমি একবার কথা বলা শুরু করলে আর থামতে চাই না। বুঝতেই পারতেছো এতক্ষণ ধরে আমার পাশে একজন চুপচাপ বসে রয়েছে, আমি অন্য বলতেই আছি। তো আমি এরকমই আর কি। পরবর্তীতে আমার রুমে বেশ কিছু আজব মানে ক্যাটাগরির মানুষজন আমি পাইলাম, কারো নাম বলবো না, নাম না বলে আমি কিছু ঘটনা বলবো, সবাই এখন মানে রিলেট করে নেবে। প্রতিদিন রাত্রেবেলা আমাদের যে কোনো একজনের মোবাইল নাই, দৈবভাবে যে কোনো একজনের মোবাইল নাই, মোবাইল হাওয়া। কি হলো, মোবাইল নাই। তো মানে সকালবেলা মাইক হয়ে গেছে। শুভ, ওরা মনে হয় হ্যাঁ, বা হয়তো আহ, দ্রুত যুক্ত হবেন। আমি সেই ফাঁকে সঞ্জিত আপুর কাছে যেতে চাই। আপনি তো হলে মনে হয় কম থাকছেন, তো যেহেতু ঢাকা থেকে আসছেন, আপনার গণরুম স্মৃতি কি আছে? থাকলে আমাদের সাথে একটু শেয়ার করবেন। আমার গণরুমের স্মৃতি একদমই বলতে নাই। আমাদের সময় যেটা হয়েছিল যে 43 ব্যাচ সব শেখ হাসিনা হলে অ্যালাউড দেওয়া হয়েছিল। কিছু কিছু শেখ হাসিনা হলে ছিল। তো আমাদের দেখা গেল কি আমাদের ডিপার্টমেন্ট এভাবে আমরা মেয়ে কম, মাত্র 12-13 জন মেয়ে ছিলাম আমরা। তো যেটা হইতো যে ওই হলে 4 জন ছিল। তা আমরা সবসময় করতাম কি 12 জনে গিয়ে শেখ হাসিনা হলে উঠতাম। শেখ হাসিনা হল তখন মানে পুরো নিচের ফ্লোর 43 ছাড়া কিছু নাই। শেখ হাসিনা হল তো হই হুল্লোড় করার জায়গা ছিল আমাদের। এবং বেসিক্যালি আমার আর তান্ত্রিতার কমন রুমও একটা আছে। আমরা দুইজন কেউই ওই হলের না, কিন্তু ওই রুমে আমরা থাকি। তো যেটা হইতো যে শেখ হাসিনা হলে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ইয়ারের একটা মানে অনেক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটা টাইমই হচ্ছে আমার, ইভেন আমি এখনো শেখ হাসিনা হলেই যাই, মানে শেখ হাসিনা হলে আড্ডাখানা। তো সে অনুযায়ী আসলে নিজের হল ঘেরার স্মৃতিটা একটু কম। সেক্ষেত্রে আমাদের স্মৃতি বলতে শেখ হাসিনা হলটাই বেশি এবং মানে কাছের ফ্রেন্ড সবই শেখ হাসিনা হল। আর কিছুদিন জাহানারা ইমাম হলেও ছিলাম। আর জাহানারা ইমাম হলে যেটা সমস্যা হইতো যে আমি সিঁড়ির এক পাশ দিয়ে উঠে অন্য কোন দিক দিয়ে নামতে হবে ভুলে যেতাম। আমার বান্ধবীরা এসে আমার পিক করে নিয়ে যেত। এমনটা হয়েছে অনেকদিন যে আমি মানে ভুলে গেছি যে ওদের রুমটা কোন দিকে। পরে ফোন দিয়ে বলতাম যে আমি অমুক রুমের সামনে আছি, আমাকে এসে কেউ নিয়ে যাবে। শাওন শেষ আচ্ছা, যাও, করো। আমি মাঝখানে ছিলাম, আমি শেষ করি। হ্যাঁ হ্যাঁ, শাওন ভাই শেষ করেন। মাঝখানে ছিলাম, নেটওয়ার্ক জটিলতায় আমি হাওয়া হয়ে গেছিলাম। এখন তো মানে ভোরবেলা উঠে যেখানে ছিলাম, মোবাইল নাই, যে কোনো একজনের মোবাইল নাই। প্রথম খুব মানে বুঝতাম না যে কাহিনী কি। ওমা, ভোরবেলা উঠে দেখি তার মোবাইল পাওয়া গেছে, এবং তার মোবাইলে টাকা নাই, কল লিস্টও নাই, কিচ্ছু নাই। প্রায় প্রতি রাতে এরকম হতো, আজগুবি ভাবে মোবাইল হাওয়া হয়ে যেত আমাদের রুম থেকে। ভাই, প্রেমিক আরো পুরুষকে কিছু কি পাওয়া গেছে? না, তাকে খুঁজে পাওয়া যায় না আসলে, কে এই কাজ করতো বা কিভাবে করতো তাকে কোনোদিন ধরা যায় নাই, কোনোদিন না। আরেকটা মজার ঘটনা ঘটতো, সেটা হলো যে একদিনের ঘটনা বলি, একটু ভালগার লাগবে শুনতে, বাট মজার। আমাদের এখানে মানে একটা ফ্রেন্ড ছিল,
ওর স্বভাব ছিল এর কাপড় ওর কাপড় পরে ক্যাম্পাস থেকে বের হয়ে যেত। মানে আমরা প্রায়ই আমাদের জিনিসপত্র পাইতাম না, বিশেষত আন্ডারওয়্যার। তো একদিন একদিন দেখি প্রতি বছর এরকম আমাদের থাকে ভাই friend, বিষয়। মানে সকালবেলা আমাদের এক ফ্রেন্ড, শুনো না, এখন আমাদের এক ফ্রেন্ড সকালবেলা উঠে চিল্লাচিল্লি, কালকে আন্ডারওয়্যার ধুয়ে রাখছি, আমার আন্ডারওয়্যার কোথায়? বাইরে আমাদের জাস্ট ওয়াশরুমের একটা রুম আগেই ছিল রুমটা, তো ওয়াশরুম থেকে বাইরে ঝুলায় রাখছে, নাই রুমে এসে চিল্লা পাল্লা, এই আমার আন্ডারওয়্যার কই, কে দিছে, দে আমার আমার আন্ডারওয়্যার পাইতেছি না। এখন সে পরে যখন ক্যাম্পাসে ক্লাস ক্লাস করে দুপুরবেলা সবাই আসছি, ওই দিন সে ক্লাসে যায় নাই, সে ধরবে কার মানে কে পড়ছে তারা ধরবে। সে ওই দিন যে কয়জন আসছে কাউকে রুমের বাইরে বেরোতে দেয় নাই, বলছে, আমার লুঙ্গি দিব, আমার লুঙ্গি পরবি, আমার লুঙ্গি দিয়ে চেঞ্জ করবি, আমি দেখবো তোর আন্ডারওয়্যার কোনটা। ঠিক একজনের পাওয়া গেল, সে এসে বলে আমি বাথরুমে যাবো, না বাথরুমে যেতে দিব না, তুই এখন এখানে চেঞ্জ করবি। পরে সেখানে ধরা পড়লো সে, এবং পরে তাকে মানে সে মাপ টাপ চাইলো, এবং এই নিয়ে অনেক মানে কাহিনী টাহিনী হয়েছিল পরে। আর মজার বিষয় কি, ক্যাম্পাসে গণরুম বিষয়টা অনেকে অনেকভাবে দেখে, কিন্তু গণরুম না আমার কাছে মনে হয় একটা আলাদা জগৎ। এইটা এমন এক জায়গা বা এমন একটা স্থান যেই জায়গাটাতে মানুষ চেনা যায়। কারণ একটা গণরুমে তোমার 40 থেকে 45 জন মানুষ, তার মানে 40 থেকে 45টা এলাকা থেকে আসা মানুষ, 40 থেকে 45 জন মানসিকতার মানুষ, যারা গণরুম সার্ভাইভ করতে পারে, আই এম প্রিটি মাচ শিওর অ্যাবাউট দ্যাট, তারা দুনিয়ার কোথাও থামবে না, কোথাও আটকাবে না। কারণ হচ্ছে এই যে সাইকোলজি গুলো নিয়ে মানুষজন থাকে একসাথে, তারা কোথাও আটকানোর কোনো কোশ্চেনই আসে না। ওইখান থেকে অনেক কিছু শেখা যায় আমার কাছে মনে হচ্ছে। আহ, অবশ্যই ভাই। হ্যাঁ, একটু নোংরা থাকে বা একটু ময়লা থাকে, বাট সবকিছু যেখানে ভালো থাকে সেখানে তো খারাপটাও থাকে। যেমন একটা মানুষ, ভালো খারাপ সব মিলিয়ে একটা মানুষ, সেরকম ভাবে আমার মনে হয় যে গণরুম যে জায়গাটা, এটা ভালো খারাপ দুইটা মিলাই আমাদের ওই ওই সময়টা ছিল আমাদের। সো আই ডোন্ট রিগ্রেট দ্যাট টাইম। আমি খুবই মানে ভালোবাসি যে আমি ওই সময়টাতে যদি ফিরে যেতে পারতাম। আমার মনে আছে আমরা যখন র্যাগ করি লাস্ট, আমাদের আনুষ্ঠানিকভাবে যেদিন হল আমরা ছাড়ি, আমরা সবাই গণরুমের মতো করে আমাদের ছিলাম, আমাদের guest room হ্যাঁ এ। এক্স্যাক্টলি, আমরা সবাই হলে যতজন ছিলাম আমরা সবাই আবার ওই 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 রাতে লাস্ট 26 তারিখ যেবার আমরা বের হয়ে যাবো, আমাদের লাস্ট এক রাত 26 তারিখই ছিলাম, 26 এপ্রিল। ওই রাতেই আমরা সবাই বেড নিয়ে এসে আমরা সবাই একসাথে ছিলাম ওই দিন রাতে, এবং রাত্রেবেলা আমরা সবাই একসাথে বাইরে গেছি, কার খেলছি বটতলায় খাওয়া দাওয়া করছি, আর রাতের বটতলা তো উঠছি সারা রাত। এক্স্যাক্টলি। সো আমার কাছে গণরুম বিষয়টা ওই রকম লাগে যে না, ইটস অ্যামেজিং, ইটস সামথিং এলস, মানে অন্যরকম কিছু। যারা গণরুমে থাকে না আমি বলবো যে তারা আসলে ভাগ্যবান না, যারা গণরুমে ছিল তারা ভাগ্যবান। তারা আমরা যেরকম এখনকার ইয়াংস্টাররা যেরকম বলে রিচ কিডস, ইয়ো কিডস, এরকম টাইপ যারা কিডস আছে, তারা হয়তো গণরুম পছন্দ করবে না, ইয়া ন্যাস্টি, ভাল লাগে না, এরকম ধরনের কথাবার্তা যারা বলে, বা ইয়া আমি তো গণরুমে থাকতেই পারি না, এরকম ধরনের যারা বলবে, আমি বলবো যে দে আর মোস্ট মানে মানে কপাল খারাপ আলা লোকজন তারা, যে তারা এই মজাটা পাইলো না। এনিওয়ে আই লাভ দ্যাট। আমি আমার সময়গুলো খুব এনজয় করছি, গণরুমে একসাথে গান বাজনা করা, চিল্লায় ছাদে চলে যাওয়া, রাত্রেবেলায় বৃষ্টি হইতেছে, রাস্তায় ভিজতে ভিজতে চলে যাওয়া, পুকুরের মধ্যে ঝাঁপায় পড়া রাত্রেবেলা 12টার সময়, এই মেয়েদের হলের সামনে দিয়ে যাইতে যাইতে দল ধরে বান্ধবীদের নাম ধরে ডাক দেয়া, চিল্লাচিল্লি করা, এই মজাগুলো আসলে মানে অন্যরকম। আবার বান্ধবীরা ওই ইয়া থেকে হল থেকে আবার প্রতি উত্তর দিত, হ্যাঁ আমি আসি, ঘুমাই নাই, এই করছি ওই করতেছি, আমরা জানলা দাঁড়ায় কথা বলতাম, মজা ছিল অন্যরকম। স্যারদের বাসার সামনে যে স্যারদের নাম ধরে চিল্লা চিল্লা ডাকা, গালাগালি করা, মানে অন্যরকম মজা ছিল। আবার যখন হচ্ছে মানে গণরুমে আমরা যখন ছিলাম, আমরা মারামারি পাইছি, আমরা আমরা পুলিশের সাথে মারামারি পাইছি যতদূর মনে পড়ে আমার। আমরা হচ্ছে সবাই মিলে নামে একদম এমএইচ হল থেকে একদম প্রান্তিক পর্যন্ত পুলিশের সাথে মারামারি করছি সবাই মিলে দৌড়াদৌড়ি করে। তারপরে ভাসানী হলের সাথে বঙ্গবন্ধু, তারপরে ইয়ার এসএসবি মারামারি আমরা দেখছি গণরুম থেকে। তো এক একটা সময়ের এক একটা ভাইব ছিল এক এক রকম। তা আমি বলি ও আবার যখন হচ্ছে গরম
কাল আমরা কাঁঠাল চুরি করছি, পেয়ারা চুরি করছি, আম চুরি করছি, চুরি করে রুমে এনে সবাই খাইছি। তারপরে হচ্ছে একসাথে বুলিশ করছি, খাওয়া দাওয়া করছি। অন্যরকম মজা ছিল আসলে গণরুম। আমি হচ্ছে আমি হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে গণরুম থেকে সবার শেষে বের হইছে, একদম সবার শেষে। সবাই বের হয়েছে, লাস্ট যেদিন সবাই একসাথে ছিল সেদিন আমি বলছি না, আমি সবার শেষে বের হবো, আমি সবার আগে যাব না। অনেকে আগে আগে চলে গেছে, যারা যারা ভালো ভালো রুম পেয়েছে সবাই গেছে, কিন্তু আমি সবার লাস্টে বের হয়েছিলাম, আমরা 4-5 জন একসাথে। কারণ আমি ওই দিনগুলো মিস করতে চাই নাই কখনোই। আমার খুব মিস করি আমি আসলে দিনগুলো। হ্যাঁ, ক্যাম্পাস জীবনের স্মৃতির একটা বড় অংশ জুড়ে থাকে আসলে গণরুম, এবং গণরুম আমাদেরকে অনেক কিছু শেখায়, জানায়। তানজিদা আপুর কাছে যাব তার আগে আমি কিছু কমেন্ট পড়তে চাচ্ছি, আমাদেরকে অনেকে কমেন্ট করছেন। আফরোজা আপু লিখছেন যে সবাইকে শুভেচ্ছা ও দোয়া, আমরা জাবিয়ান দম্পতি, সরকার রাজনীতি 15 এবং দর্শন 18। আপু আপনাকে অসংখ্য আপুকে ধন্যবাদ সালাম আমাদেরকে জানাচ্ছি, দেখার আসসালামু জন্য। আলাইকুম। আর আপুকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনাদের দেখে আমরা আসলে শিখেছি। থ্যাংক ইউ। আপনারা এবং আমাদের আমরা পাশেও। আশা করি যে আমরা আপু এবং ভাইকে কোনো একটি পর্বে আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে পাবো আমরা। ইনশাআল্লাহ। জুয়েল ভাই লিখছেন যে শাওন দম্পতিকে রাজকীয় শুভেচ্ছা। এই যে জুয়েল ভাই, আনিসুর রহমান জুয়েল, উনি নিজেও কিন্তু রাজা, ভুলে যাবেন না আপনারা। 24 উনি ব্যাচের কিন্তু রাজা রাজা। জুয়েল ভাই, হ্যাঁ। সম্ভবত 24 ভাই হচ্ছে 24 ব্যাচের রাজা। এবং এবং ভাই মানে জুয়েল এবং ভাইকে ভাই আমি হচ্ছে বলি, জুয়েল ভাইয়ের যে দম্পতি, তারা অ্যাকচুয়াল মানে রাজা রানী আর কি, কুইন এন্ড মানে কিং। যদি তোমরা কেউ মিস করে থাকো তাদের ফেসবুকে দেখে নিও, দে আর দ্য রিয়েল কিং এন্ড কুইন, এন্ড দে হ্যাভ আ রিয়েল মানে রাজপুত্র। ভাই হচ্ছে ইচ্ছার একটা প্রোগ্রামে আসছিলেন রাজা রানীদের গল্প নিয়ে। আহ, আমাদের কাছে এক ভাই প্রশ্ন করছেন আর কি, আপনারা আহ, নাবিল ভাই, ভাইদের কাছে প্রশ্ন, বিয়ের পর সিগারেট খাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা আসছে কিনা? সিগারেট আসলে আসলে কে আমি খেতেন? কোশ্চেনের আনসার দিতে চাই। মাদককে না বলুন, মাদককে সবসময় না বলা উচিত। মাদক থেকে দূরে থাকাই আমাদের উচিত। গভর্নমেন্ট যেহেতু মানে মাদকের উপরে এবং সিগারেট মানে পাবলিকলি খাওয়ার উপরে 50 টাকা জরিমানা নির্ধারণ করেছে, সেই জন্য আমাদের সকলেরই উচিত এই জিনিসটা মেনে চলা। আমরা যেহেতু দেশের নাগরিক। 50 টাকা আদায় করলে তো আমি আর তানজিদা যতদিন চুপ থাক, কোটিপতি হয়ে কথা যেতাম বলতে ভাই। দে। আমি আর তানজিদা যতদিন কোটিপতি হয়ে যেতাম ভাই। না, আমরা আসলে পাবলিক প্লেসে তো খাই না, এটা তো বুঝতে হবে। আমরা তো মাঝে মাঝে ঠিক আছে, আমাদের ভালো লাগতেছে দু একটা দিলাম আর কি। আমরা কেউই প্রফেশনাল না, আই নো। মেহেদী, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, আমি একমত, আমি হ্যাঁ। একমত। তহিদুল ইসলাম ভাই আমাদেরকে দেখছেন, ভাই বলছেন যে আমি এই মুহূর্তে কানাডাতে আছি। সঞ্জিদা, শাওন ভাই, চুমকি, মেহেদী ভাই, আপনাদের সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। অনুষ্ঠানের সঞ্চালককে ধন্যবাদ। ধন্যবাদ ভাই। প্রোগ্রামের ধারাবাহিকতা বজায় থাকবে আশা করি। অফিসের কাজের বিরতিতে অনুষ্ঠানটা স্বল্প সময়ের জন্য হলো উপভোগ করলাম। ধন্যবাদ ভাই আমাদেরকে দেখার জন্য। ধন্যবাদ তৌহিদ, তৌহিদ। সাবধানে থাকিস, ভালো থাকিস। করোনার সময় বাইরে যেহেতু ঝামেলা বেশি, একটু সাবধানে থাকিস ভাই। আমাদেরকে আরেকজন কমেন্ট করছেন, তন্নি আপু, আজ আমার বিবাহের বয়স হয় নাই বইলা, না হলে আমিও ক্লাসমেট নিয়ে জয়েন করতাম। কি হ্যাঁ বলতে আপু, চাই? আসলে না না, আমি একটু কিছু বলতে চাই, শুনো। হ্যাঁ শিওর। তুমি আপুকে একটু দাওয়াত দিয়ে দাও যে তার ক্লাসমেটকে সহ একদিনের আড্ডায় জয়েন করতে। আশা করি তোমাদের আড্ডাতে আসলে মানে আড্ডা জমে যাবে। ওই পর্ব ধরো যে একদম মানে হাউসফুল হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, জাস্ট একবার তুমি আপু তন্নি আপু কিন্তু বাল্য বিবাহ করছে, বাল্য বিবাহ এটা করছে, তুমি বুঝতে জানো? পারছো? উনি সেই ফার্স্ট ইয়ারে বিয়ে করে ফেলছে। উনি আর ওনার হাজবেন্ড দুজনেই আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র, 37 ব্যাচ। এবং ওনাদের খুব সুন্দর দুটো কিউট বাচ্চাও আছে। কিন্তু তাও আপু বলে আপু নাকি বিয়ের বয়স হয় নাই আর কি। আশা করি আপুকে আমরা এই যে খুব শীঘ্রই আমাদের অনুষ্ঠানে পরিকল্পনাবিদরা পাবো। কি এরকম জুটিতে জুটিতে সব নিজেদের ভেতরেই থাকে নাকি? বুঝলাম না আমি কিছু। আহ আরেকজন ভাই খোরশেদ আলম ভাই কমেন্ট করছেন যে হ্যাঁ, 38-এর এটা আমাদের বন্ধু যুদ্ধে বলছে। আফরোজা আক্তার, মিতা এবং খোরশেদ আলম ইকো 38 জাবিয়ান এটা হচ্ছে দম্পতি আমাদের ফোরাম। বন্ধু। আচ্ছা ভাই, আপনাদেরকেও আমরা একদিন আমাদের অনুষ্ঠানে চাই, খোরশেদ ভাই হ্যাঁ, এবং খোরশেদরা আসতে ভাবিকে। পারো। খোরশেদ আর খোরশেদের ওয়াইফ দুইজনেই কিন্তু আমাদের ব্যাচমেট। হ্যাঁ হ্যাঁ।
এ পর্যায়ে অনুষ্ঠান একদমই শেষ প্রান্তে আমি জানতে চাচ্ছি তানজিদ আপুর কাছে আপনার গণরুমের স্মৃতির কথা। আচ্ছা, আমি গরমে কখনো থাকিনি, কারণ হচ্ছে আমার ফ্যামিলি থেকে রেস্ট্রিকশনস ছিল অনেক বেশি। আর ফার্স্ট ইয়ারে আমি বলবো যে আসলে অনেক ফ্যামিলি অনেক পেইন দিছে এই বিষয়টা নিয়ে। কারণ হচ্ছে বিষয়টা এরকম ছিল যে প্রতিদিন সকালে বের হওয়ার পর ডিপার্টমেন্টের সামনে গাড়ি রেখে যখন আমি ডিপার্টমেন্টে ঢুকতাম, দেখা যেত যে ক্লাস 2টায় শেষ, 2টার মধ্যেই আমাকে আবার ব্যাক করতে হতো। কারণ হচ্ছে ড্রাইভার আঙ্কেল থাকতো, উনাকে আমার তো মানে লুকানোর কোনো অবকাশ ছিল না। তো একটা টাইমে দেখা গেল যে খুব পেইন লাগতো, যে ফ্রেন্ডরা সবাই হচ্ছে বের হয়ে আড্ডা দিচ্ছে বিকাল পর্যন্ত, কিন্তু আমাকে ক্লাস শেষ করে আবার ব্যাক করতে হচ্ছে। তো এমন ছিল যে শেষের দিকে ফার্স্ট ইয়ারের 6 মাস আমি সবসময় গাড়ি হচ্ছে ওই ডেরিতে রেখে তারপর ডিপার্টমেন্টে যেতাম। তো 4টার সময় ক্লাস শেষ করে মানে উনার ভাষ্য মতো আমার ক্লাস শেষ হতো 4টায়, অ্যাকচুয়ালি আমার ক্লাস অনেক আগেই শেষ। আমি ভেতরে আড্ডা টাড্ডা দিয়ে আমি ওনাকে ফোন করতাম যে আমার ক্লাস শেষ হয়েছে। তো এরকম করে 1 বছর, তারপর দেখি যে না আর হচ্ছে না, আর সম্ভব না এরকম ভাবে। আর কারণ জাহাঙ্গীরনগর আমি উপভোগ করতে পারছি না, রিয়েল জাহাঙ্গীরনগর যেটা। ফ্রেন্ডরা হলে থাকে, প্রতিদিনকার অ্যাডভেঞ্চারের গল্প বলে, প্রতিদিন ঘুরে রাতের বেলা। তো এরকম কোনো আমার কাছে স্মৃতি নাই। তো একটা টাইমে আমি আসলে জেদ করলাম বাসায় যে না আমিও হলে থাকবো, কারণ আমার আর এইভাবে হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে, পড়াশোনা হচ্ছে না। তো সেকেন্ড ইয়ার থেকে শুরু করলাম যে এভরি উইকে 2বার বাসায় যাওয়া হতো। থার্ড ইয়ারে এভরি উইকে 1বার। এরপরে ফোর্থ ইয়ারে আর মানে ওরকম যাওয়ার কোনো ইন্টেনশনই ছিল না, এরকম একটা অবস্থা। আর মাস্টার্স এর পরে তো বিয়েই হয়ে গেল, তখন সিচুয়েশন ডিফারেন্ট ছিল। তো গণরুমের আসলে কোনো মেমোরিজ আমার নাই, একদমই নাই। অভাগা যে অভাগা। গণরুমটাকে এই যে থাকেন নাই, গাড়ি নিয়ে আসছেন, এই যে মিস মানে কোনো স্মৃতি নাই। হ্যাঁ, অবশ্যই আপনারা মিস করছেন। ব্যাড লাক। এবং হ্যাঁ, প্রচন্ড। আমরা মিস করিনি, এই আমাদের শোনো ব্যাপারটা শুভ, আমি তোমার একটা কথা কই। এই যে স্মৃতি নাই বললা না, মানে আমার মতো স্মৃতি থেকেও তো লাভ নাই, আছে। ধরো আমি এখন কিছু মনে করতে পারতেছি না, আমার কেউ মনে করাই দিলে আমার মনে পড়ে। তো এরকম স্মৃতি থাকার চেনা থাকা ভালো না, থাকলো ভালো, নাই স্মৃতি ঠিক তারপরে আছে। ফার্স্ট এর দিকে খুব খারাপ লাগতো, কারণ প্রতিদিন এই ড্রাইভারের সাথে জার্নি করে 2-3 ঘন্টা বাসায় যাও, আবার আসো, মানে এগুলা খুব বোরিং লাগতো একটা টাইমে। আর ফ্রেন্ডরা সবাই থাকতো, ওদেরকে টারজানে রেখে আমার চলে যেতে হচ্ছে, বা ক্লাস শেষ করে আন্টি ক্লাস শেষ আসেন গাড়িতে ওঠেন, স্যার ফোন দিছিল এখনই চলে যাওয়া লাগবে, মানে খুবই পেইন ছিল এটা। ফার্স্ট ফার্স্ট ইয়ারে এই ইয়ারে আমি পেনটা মানে কম বেশ যাদের ঢাকা বাসা থাকে বা কাছাকাছি বাসা থাকে এটা ম্যাক্সিমাম সবাই পায়। আমার বাসা মিরপুর 1-এ ছিল, তো যার কারণে একটাই কথা ছিল যে আসতে কতক্ষণ লাগে চলে আসো, সবসময় এটাই থাকতো কথা। আর আস্তে আস্তে যখন স্টাডি প্রেশার বাড়া লাগলো, মানে বাড়তে শুরু করলো, বাসা থেকে বুঝতে পারতেছে যে মানে স্টাডি প্রেশারটা বেশি, তখন একটু মানে শিথিল হলো আর কি হলে থাকার ব্যাপার স্যাপার নিয়ে। কিন্তু ফার্স্ট ইয়ারে জার্নি আসলে করে খুব বাসা দিয়ে আসলে জঘন্য অবস্থা পড়াশোনা ছিল, হয় না। মানে বাসা থেকে কোনো ধরনের পারমিশন আসলে মিলতো না এই আর কি। তাছাড়া আমার আম্মা অসুস্থ ছিল বেশ কয়েক মাস আমার ফার্স্ট ইয়ারের সময়। তো এই টাইমে আসলে আমাকে থাকা লাগতো, মানে বাসায় কন্টিনিউ করা লাগছে, কষ্ট করে হলেও বাসায় আসতে। এই হচ্ছে আমার মেমোরিজ। ওকে, আমরা একদম শেষ প্রশ্নে যেতে চাই। আগামী বছর 2021 সাল আমাদের বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আপনার যদি কোনো মতামত থাকে বা বক্তব্য দিতে চান বা শুভেচ্ছা বাণী, শাওন ভাই এবং মতামত, তানজিদ আপু। বক্তব্য বিষয়টা এরকম যে জাহাঙ্গীরনগরের সুবর্ণ জয়ন্তী মানে মানে আমাদের জন্য আসলে উৎসবের একটা আমেজ বা উৎসবের একটা বিষয়। আমি জানি আমাদের করোনা পরিস্থিতিতে কতটুকু কিভাবে প্রোগ্রাম গুলো হবে আমি জানি না, বা ক্যাম্পাস কর্তৃপক্ষ কতটুকু কি দায় নিবে, বা কতটুকু কি প্রোগ্রাম পরিকল্পনা রেখেছে এটা আমারও জানা নেই আসলে। বাট আমি আশা করব আল্লাহ যেন আমাদের উপর থেকে এই আহ, যে এখন প্রাদুর্ভাবগুলো চলছে, রোগ কোভিড-19, এটা যেন তুলে নেন, এবং আমরা যেন মহাসমারোহে এই সময়টা কাটাতে পারি এবং আগের মতো সেই দিনগুলোতে ফিরতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, সেইটুকু আমার মানে প্রার্থনা আল্লাহর কাছে। সঞ্জিত আপু এবং মেহেদী ভাই। আসলে মেন কথা হচ্ছে যে 2021-এ আসলে কি অপেক্ষা করছে সেটা আমরা জানি না। অলরেডি 2020 তো অনেক রং দেখায় ফেললো আমাদেরকে। সো অবশ্যই আগে চাইবো যে করোনা মুক্ত বাংলাদেশ আগে হোক, আর 2021 নাগাদ যাতে তার নাই থাকে সেটাই চাইবো। এবং 2021-এ চাইবো যে হচ্ছে ওইরকম ভাবেই একটা প্রোগ্রাম হোক যাতে আমরা মানে প্রত্যেকটা মুহূর্ত যাতে আমরা এনজয় করতে পারি।
আর ক্যাম্পাস নিয়ে আসলে ভালোবাসার জায়গাটা আসলে বলার মতো না। জাহাঙ্গীরনগর আসলে পড়তে এসে কেউ জাহাঙ্গীরনগরের প্রেমে পড়ে নাই, এই জিনিসটা আসলে পাওয়াটা খুব রেয়ার, মানে খুবই রেয়ার রেয়ার জিনিস এটা। তো আমি মনে করি যে হচ্ছে 2021 প্রত্যাশা একটাই থাকবে যে হচ্ছে অ্যাটলিস্ট এই দুর্যোগটা চলে যাক এবং আমরা সবাই যাতে প্রাক্তন এবং বর্তমান যারা আছি সবাই যাতে একসাথে মিলেমিশে খুব ভালো একটা অনুষ্ঠান কিংবা খুব ভালো একটা উদযাপন আমরা উপভোগ করতে পারি। এটি ধন্যবাদ আপু। আমরাও আশা করি এই করোনাকে দূর করে বা এই করোনার বিদায় হয়ে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন হোক এবং সেই অনুষ্ঠানে প্রথম ব্যাচ থেকে রানিং বর্তমান যে রানিং ব্যাচ আছে সকল ব্যাচের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস হয়ে উঠুক মুখরিত, সেই প্রত্যাশায় রইল আমাদের। এবং আমাদের এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। উভয় দম্পতির সুস্বাস্থ্য কামনা করছি এবং হচ্ছে আপনাদের পথ চলা শুভ হোক, সুন্দর হোক। অসংখ্য ধন্যবাদ। এবং এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, আমাদেরকে দেখছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে শুভ, আমি অন্য আমি আমি লাস্টে একটু বলতে চাই তোমাকে অনেক হ্যাঁ ভাই। ধন্যবাদ আমাদেরকে চুজ করার জন্য। আর মেহেদি, সঞ্জিদা, চুমকি, আমরা চুমকি নামে ওকে চিনি। তো মানে তোমরা যেভাবেই নিস আমার বাসায় চলে আয় খুব তাড়াতাড়ি, আমি রান্না বান্না কর, আইসা রান্না বান্না করে খাওয়া, ঠিক আছে? তাড়াতাড়ি আমরা একটু দেখতে চাই তোমার। আর একটা ভালো নিউজ আমি শুভ, সবাইকে বলে রাখতে চাই, আমি একটা ভালো নিউজ দিতে চাই, সেটা হচ্ছে যে তানজিদার জন্য সবাই দোয়া করবেন, ও প্রেগন্যান্ট। থ্যাংক ইউ শুভ, তুমি আসলে আমাদেরকে এখানে ইনভাইট করছো, আমরা দুজনই আসলে খুবই প্রাউড ফিল করছি এটার জন্য। আরো ইনভাইট করো, ইনশাল্লাহ আমরা আবার আসবো, তুমি আমাদেরকে ডাকো। আর তোমাদের এই পেজটা আরো সমৃদ্ধ হোক, এইটা জাবিয়ানদের গল্প আরো বেশি বলতে থাকুক, এই শুভকামনা থাকবে। ধন্যবাদ ভাই এবং তানজিদা আপুকে অভিনন্দন এবং আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং নতুন জাবিয়ান প্রোডাক্টের জন্য অগ্রিম শুভকামনা রইল। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই আপু। দেখা হচ্ছে, আমরা আসতেছি, আপনাদের আর কষ্ট করে আসা লাগবে না, আমরা আশা করি আসবো আপনাদের বাসায় একদিন। এই শুভ একদিন বাসায় আসো, আমাদের বাসায় ঘুরতে আসো একদিন সময় করে। শুভ তোমার অবশ্যই দাওয়াত ভাই। রইলো, ঘুরতে আসবে একদিন। এই শুভ, তুই চলে আসিস